সালটা 2022, 14ই জানুয়ারি। ইন্সপেক্টর রবীন্দ্রনাথের কোয়ার্টারে আড্ডায় বসেছিলেন ডিএসপি অনির্বাণ রক্ষিত, ইন্সপেক্টর রবীন্দ্রনাথ, আলিপুরদুয়ার থানার ইনচার্জ মহেশ বরাট ও তন্ময়। পুলিশ ডিপার্টমেন্ট আপনার এই অবদান আজীবন মনে রাখবে তন্ময় বাবু। আর রবি, কনগ্রাচুলেশন, এবার অন্তত প্রমোশনটা নিয়ে নাও। আর কতদিন নিজের প্রাপ্য জায়গাকে অবহেলা করবে? হ্যাঁ, হাসি হাসি মুখে কথাটা বললেন ডিএসপি অনির্বাণ রক্ষিত। আড্ডায় উপস্থিত সকলেই ওনার কথায় সায় দিলেন। কৃতজ্ঞতাবনত মুখে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাস ও তন্ময় সকলের দিকে তাকিয়ে হাসল একবার। বিশিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা লাইফ অ্যান্ড কিওরের নর্থ ইস্ট ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার কিংসুক গুহর মৃত্যুকে পোস্টমর্টেমের রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হিসেবে ঘোষণা করার পরও শুধুমাত্র ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও তন্ময়ের মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারার বিশেষ ক্ষমতার গুণে অপরাধীদের শনাক্ত করা গিয়েছিল। তবে হাতে উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় প্রথমেই অপরাধীদ্বয় অর্থাৎ বিনোদ গোস্বামী ও ঋতুপর্ণা চক্রবর্তীকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু হাল ছাড়েননি রবীন্দ্রনাথ বাবু। ওপরতলায় বারবার আবেদন জানিয়ে অবশেষে তিনি ব্রাজিল পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষম হন এবং তাদের মাধ্যমে সাও পাওলোর স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিনোদ ও কিংসুককে যে ব্যক্তি সেই বিষাক্ত গাছের ছাল সরবরাহ করেছিল তাদের সাক্ষ্য জোগাড় করা হয় এবং অপরাধী দুজনের ওপর মার্ডার চার্জ আনা হয়। বিনোদ যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি। তার ওপর কিংসুকের জায়গায় কোম্পানির নতুন রিজিওনাল ম্যানেজার হিসেবে প্রমোশন পাওয়ায় সে আরও ক্ষমতাশালী হয়ে উঠেছিল। কেসটাকে বিনোদ জেলা আদালত থেকে সোজা হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়ার ধান্দায় ছিল। পাশাপাশি ইন্সপেক্টর রবীন্দ্রনাথকে বিভিন্ন নাম্বার থেকে সারা দিনে অজস্রবার ফোন করে এই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করার কথা বলার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হতো। কিন্তু রবীন্দ্রনাথ বাবু কবে আর নিজের প্রাণের তোয়াক্কা করেছেন? বরং বিনোদ যখন দেখল ইন্সপেক্টর রবীন্দ্রনাথ এবং পুলিশ ডিপার্টমেন্টের তৎপরতায় ধীরে ধীরে সব প্রমাণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন কিছুদিন আগে সে ও ঋতুপর্ণা কিংসুকের মৃত্যুর প্রায় 1.5 বছর বাদে থানায় এসে নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। এত বড় একটা হেভিওয়েট কেসে সাফল্য লাভের পর সহকর্মীদের নিয়ে তাই আজ একটু সামান্য পানাহারের আয়োজন করেছিলেন ডিএসপি অনির্বাণ রক্ষিত। স্বাভাবিকভাবেই তাতে তন্ময়ও আমন্ত্রিত ছিল। আড্ডা বসেছিল ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাসের কোয়ার্টারের বারান্দায়। শীতকালের দিনটা ছোট হওয়ার দরুন ঘড়িতে বিকেল 5টা বাজলেই সন্ধে নেমে যায়। তার উপর কুয়াশা জাঁকিয়ে বসলে তো আর কোনো কথাই নেই। পুরো নিঝুমপুরি মনে হয় পুলিশ কোয়ার্টারের এদিকটায়। রবিদা, আমি জানি আপনার দারুণ সাহস, কিন্তু তাই বলে এভাবে একা একা কলোনির শেষ প্রান্তে থাকতে আপনার খারাপ লাগে না? পেছনের দিকটায় এত ঝোপঝাড়, আশেপাশের কোয়ার্টারগুলো তো প্রায় ফাঁকা। হাসালে ভায়া, ভয় কিসের ভয়? ভূত প্রেত ওসবে যে আমি ডরাই না সে তুমি ভালো করেই জানো। আর পুলিশ কলোনির এই শেষতম কোয়ার্টারটা আমার নিজের ইচ্ছেতেই নিয়েছি। সামনের দিকে নিলে অনবরত গাড়ির আওয়াজ, মানুষের চিৎকার চেঁচামেচি, কোলাহল কানে আসতো। সারাদিন ধরে অপরাধীদের পেছনে দৌড়ানোর পর একটু মানসিক শান্তির খুব প্রয়োজন হে। তার উপর আমি আনম্যারিড পারসন, যেখানে রাত সেখানেই কাত। তাই সব দিক ভাবনা চিন্তা করেই কোয়ার্টারটা নিয়েছি। আর আমার এই কোয়ার্টারটা থাকায় কত সুবিধা হলো ভাবো। নির্ঝঞ্ঝাটে এখানে একজোট হতে পেরেছি সকলে। কারোর বউয়েরা এসে বারবার বাড়ি ফেরার তাগাদা দিচ্ছে না, কি বলো? কথাটা একদম ঠিক বলেছো রবি। তবে যাই বলুন না কেন, আপনার লেখার হাতটি কিন্তু অসাধারণ তন্ময়বাবু। আমাদের পুলিশ রিপোর্টগুলি যদি ওরকম সুস্বাদু ও মুচমুচে হতো তাহলে কাজে গতি বেড়ে যেত। কিন্তু সাক্ষী সূর্যমুখী গল্পে আপনার বিশেষ ক্ষমতার বিষয়ে কোনো উল্লেখ করলেন না কেন?
তন্ময় জানে অফিসার বরাটের রহস্য গল্প উপন্যাস পড়ার বেশ নেশা রয়েছে, তাই এমন একজন মানুষের থেকে নিজের লেখার প্রশংসা শুনে মনে মনে বেশ খুশি হলো। তারপর বরাটের করা প্রশ্নটা শুনে বাইরের কুয়াশাচ্ছন্ন অন্ধকার থেকে বারান্দার দিকে মুখ ফেরাতেই দেখতে পেল শুধু উনিই নন, আড্ডায় উপস্থিত আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকজন বড় মাপের পুলিশ কর্তাও ওর মুখ থেকে ওই প্রশ্নের উত্তর শোনার আশায় উদ্গ্রীব হয়ে আছেন। হাতের পান পেয়ালাটা টেবিলের ওপর রেখে তন্ময় বলল, আমার এই অদ্ভুত ক্ষমতার কথা মানুষকে জানিয়ে কি লাভ স্যার? তাছাড়া এই কাহিনী পুরোপুরি কিংশুকবাবুর। ওনার পাপ, কর্মফল, অনুতাপ বা অন্তিম পরিণতি কোনোটাতেই আমি নিজের ভাগ বসাতে চাইনি। কিন্তু আপনি এই ক্ষমতা পেলেন কিভাবে? গল্পে না লিখুন, আমাদের বলতে নিশ্চয়ই কোনো বাধা নেই। তা নেই স্যার, কিন্তু সবটা শোনার পরে আপনাদের বিশ্বাস হবে কি? শুনেছি রবিদা যখন আপনাদের গিয়ে বলেছিলেন যে কিংশুকবাবুর আত্মার সাথে কথা বলে উনি খুনিদের নাম জেনে ফেলেছেন, তখন নাকি আপনারা কেউই উনাকে পাত্তা দেননি। মানছি এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে অলৌকিকে বিশ্বাস করাটা একটু কঠিন, আর তার চেয়েও বড় কথা, যারা এসবে বিশ্বাস করেন না তাদের বোঝানো অতি দুষ্কর। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আপনাদের মতো সম্মানীয় অতিথিদের অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই। আরে না না, তোমার কথায় আমরা কিচ্ছু মনে করিনি তন্ময়। আর তুমি যা বলেছো ঠিকই বলেছো। সত্যি কথা বলতে, প্রথমে রবির মুখে কথাগুলো শুনে আজগুবি কাণ্ড কারখানা ছাড়া আর কিছুই মনে হয়নি আমার। কিন্তু এটাও ভেবে দেখো, পরে তো ওকে সব রকমভাবেই সাহায্য করা হয়েছে, তার ফলস্বরূপ আজ এই সাফল্য। তাই বলছি, তুমি এই বিষয়ে যা বলবে আমরা সেটাকেই সত্যি বলে মেনে নেব। নাও শুরু করো তো দেখি। কি রবিদা, আপনিও তো আমার এই অদ্ভুত ক্ষমতা লাভের কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তখন আমি খুবই ছোট, আপনি না থাকলে আমার আর হয়তো বেঁচে থাকাও হতো না। তাই আপনি ছাড়া এই কাহিনী আর কেই বা ভালোভাবে বলতে পারবে বলুন? যদি সায় থাকে তাহলে আপনি শোনান না সবাইকে এই গল্পটা। তাছাড়া ভালো লিখতে পারলেও সব দিক গুছিয়ে আপনার মতো মুখে গল্প বলতে আমি একদমই পারি না। তন্ময়ের কথা শুনে সকলের দৃষ্টি যে ওনার দিকে ঘুরে গিয়েছে তা বুঝতে পেরে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাস একটু নড়ে চড়ে বসলেন। তারপর হাতে ধরে রাখা পান পেয়ালাটা টেবিলের ওপর রেখে পায়ের ওপর পা তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বসে নিজের জীবনের এক অদ্ভুত গল্প বলতে শুরু করলেন। ঘটনাটি ঘটেছিল 2000 সালে। তখন সবেমাত্র 2 বছর হয়েছে পুলিশের চাকরিতে ঢুকেছি। ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে ছিল। আমার ছোট কাকাও পুলিশে ছিলেন। ছুটিতে যখন বাড়ি আসতেন নিজের কর্মজীবনের বিভিন্ন রোমাঞ্চকর গল্প শোনাতেন। সেই থেকেই হয়তো আমার মনেও পুলিশ হবার স্বাদ জাগে। সে যাই হোক, আমার প্রথম পোস্টিং ছিল জলপাইগুড়িতে। 1.5 বছর বাদে সেখান থেকে আমায় পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে। পাহাড় আমার চিরকালই প্রিয়, তাই দার্জিলিংয়ে পোস্টিং পেয়ে আমি একরকম আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। কিন্তু কে জানতো যে ওই শান্ত শীতল ক্যানভাসের আড়ালে কি ভয়ঙ্কর নৃশংসতার ছবি আঁকা হচ্ছে, আর আমি নিজের অজান্তেই তাতে সামিল হয়ে পড়েছি। ছোট কাকার মুখ থেকে শোনা কাহিনীগুলো যে একদিন আমার সঙ্গেও ঘটবে তা যদি আগে জানতাম। দার্জিলিং থানায় যোগদানের পর প্রথম কয়েক মাস কিন্তু বেশ নির্বিঘ্নেই কাটল। কোয়ার্টার থেকে ডিউটি, আর ডিউটি সেরে সোজা কোয়ার্টার, এই ছিল ডেইলি রুটিন। আমাদের মতো ছোট অফিসারদের জন্য রাঁধুনির ব্যবস্থা ছিল না, সব নিজেকেই করতে হতো। তাই হাতে অবসর যাপনের সময় ছিল কম, তবে যেটুকু সময় পেতাম তাতে প্রাণ খুলে ঘুরে বেড়াতাম। এখনকার মতো তখনও সারা বছর দার্জিলিংয়ে পর্যটকের ভিড় লেগেই থাকতো। লোকজন টাইগার হিল, ম্যাল এসবেই ঘুরে যেত বেশি, কিন্তু
ভিড়ভাড়টা বিশেষ ভালো লাগে না বলে অফবিট জায়গাগুলোই আমার বেশি পছন্দ ছিল। থানায় আমার কলিগ দামোদর সামন্তেরও ঘোরাঘুরির বেশ শখ ছিল। ছুটি পেলেই তাই সব চিন্তাভাবনা ভুলে দুজনে বেরিয়ে পড়তাম। তবে ডিউটির সময় আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল কার্শিয়াং ঘুরতে যাওয়া। এমনি এমনি নয় অবশ্যই, ডিউটি সূত্রেই যেতে হতো। সপ্তাহে 2 দিন, সোমবার ও শুক্রবার। ড্রাইভার মদন তামাংকে সঙ্গে নিয়ে আমি ও দামোদর থানার জিপে চেপে প্রায় 30 কিলোমিটার পথ পেরিয়ে কার্শিয়াং যেতাম সাপ্তাহিক রিপোর্ট সংগ্রহের কাজে। ফলে কয়েক মাসের মধ্যেই ওখানকার স্থানীয় মানুষজনের সাথে আমাদের দুজনের বেশ খাতির হয়ে গেল। তো একদিন আমিও দামোদর কার্শিয়াং থানায় বসে আছি, আমাদের সাথে দেখা করতে এলো ওখানকার স্থানীয় ফরেস্ট অফিসার প্রশান্ত ছেত্রী। ওনাকে আমরা আগে থেকে চিনলেও সেভাবে কখনো কথাবার্তা হয়নি, তাই প্রশান্তবাবুকে হঠাৎ করে থানায় আসতে দেখে বেশ অবাকই হলাম। 5.5 ফুটের মতো লম্বা, টকটকে ফর্সা চেহারার সদা হাস্যময় মানুষটির দিকে কাঠের চেয়ার এগিয়ে দিতে দিতে দেখলাম ওনার মুখে আজ এক বিন্দুও হাসি নেই, পরিবর্তে স্থিরভাবে বসে আছে একরাশ চিন্তার মেঘ। ধন্যবাদ জানিয়ে চেয়ারে বসে প্রশান্তবাবু বললেন, ধন্যবাদ। এই 7 সকালে এসে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত মিস্টার দাস, কিন্তু এত বড় ঝামেলায় জড়িয়ে পড়েছি যে আর বলার নয়। এভাবে বলবেন না প্রশান্তবাবু, আমরা হচ্ছি গিয়ে জনগণের সেবক, অতএব বিরক্ত হবার কোনো প্রশ্নই নেই। আপনি নির্দ্বিধায় বলুন কি হয়েছে। খুন হয়েছে মিস্টার দাস। খুন? কবে, কোথায়? শুনিনি তো। শুনবেন কি করে, মাত্রই তো দেহ, না না দেহ বলাটা ভুল, কঙ্কালগুলো আবিষ্কার করলাম আমরা। ভয়ার্ত স্বরে বললেন প্রশান্তবাবু। দেখলাম শীতেও ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। বোঝাই যাচ্ছিল যে জোরদার ভয় পেয়েছেন উনি। দামোদর ওনার হাতে কাঁচের গ্লাসটা তুলে দিতেই ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের জলটা শেষ করে ফেললেন। কি বললেন? কঙ্কালগুলো? কতগুলো কঙ্কাল? আর কোথায় পেয়েছেন ওগুলোকে? দামোদরের করা এতগুলো প্রশ্নের সামনে পড়ে খানিকটা যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন প্রশান্তবাবু। মানুষটা যে একদম নিরীহ গোছের বেশ বুঝতে পারলাম। তার উপর সকাল সকাল একগুচ্ছ কঙ্কাল দেখে আরও ভড়কে গেছেন। আমি তাই দামোদরের দিকে ইশারা করে ওকে ধীরে সুস্থে প্রশ্ন করলাম। প্রশান্তবাবু নিজেকে সামলে নিয়ে বললেন, কার্শিয়াংয়ে যে প্রচুর পরিমাণে অর্কিড পাওয়া যায় সেটা তো আপনারা জানেনই, আর বিশ্বের বাজারে এই অর্কিডের দাম লক্ষ লক্ষ টাকা। ভারত সরকার বেআইনিভাবে অর্কিড পাচার রুখতে অনেক দিন আগে থেকেই আইন তৈরি করে রেখেছে বটে, কিন্তু চোর বদমাশ অপরাধীরা কবেই বা আর আইনের তোয়াক্কা করেছে। শীত পড়লেই তাই অর্কিড চোরেদের দৌরাত্ম্য খুব বেড়ে যায় মিস্টার দাস। হেমন্তের মাঝামাঝি সময় থেকেই অর্কিডেরা বড় হতে শুরু করে, আর বসন্তের শুরুতে ফুল ফোটে। এই কারণেই হেমন্তের শেষ ও শীতের শুরুতে, অর্থাৎ ঠিক এই সময়টায় অর্কিড চোরেরা গাছ শুদ্ধ তুলে নিয়ে বিদেশে পাচার করে আর মোটা মোটা টাকা কামানোর ধান্দায় থাকে। আমাদেরও তাই পালা করে টহল দিতে হয় 3 বেলা। আমি ও আরও 7 জন গার্ড মিলে আজকেও ঠিক সেই কাজটাই করছিলাম। এমনিতেই শীতের সকালে ঘন কুয়াশায় পুরো জঙ্গল ঢেকে থাকে, টুপটুপ করে শিশির পড়ে গাছের পাতায়। দরকার ছাড়া কেউই ওই নিস্তব্ধতায় ঘেরা জঙ্গলের পথ মাড়ায় না। তাই সকালের এই সময়টা অর্কিড চুরির জন্য একদম আদর্শ সময়। আমরাও এই কারণে ঠিক করলাম যে সবাই মিলে জঙ্গলের আরও গভীরে যাব। অর্কিডের ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিগুলোকে বাঁচাতে না পারলে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে আর কি লাভ বলুন। পরিকল্পনা মাফিক ডেথ রোডে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বেশ গভীর জঙ্গলেই পৌঁছে গিয়েছিলাম সকলে। হঠাৎ একজন গার্ড এমনভাবে চিৎকার করে উঠল যেন খুব জোরসে ভয় পেয়েছে। আমরা ওর কাছে পৌঁছতেই দেখি সে মাটিতে হাঁটু মুড়ে বসে থরথর করে কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু গার্ড ছেলেটি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। ও শুধু আঙুল দিয়ে সামনের জঙ্গলের দিকে দেখিয়ে দিল। ওর নির্দেশ মতো আরও 2 জনকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে গিয়ে দেখলাম জায়গাটা সামান্য ঢালু হয়ে বেশ খানিকটা নিচে নেমে গেছে, আর তার কাছেই একটা ছোট্ট ঝোড়া বয়ে চলেছে। শীতকাল হলেও ঝোড়াটার জল শুকিয়ে যায়নি। সেই ঝোড়ার পাশেই দেখতে পেলাম
একটা অদ্ভুত দৃশ্য। সারি সারি 10খানা নর কঙ্কাল, যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখে গেছে। ঘটনার শেষটুকু বলতে গিয়ে প্রশান্তবাবুর শরীর যেন ভয়ে কেঁপে উঠল। দামোদরেরও দেখলাম মুখের ভঙ্গিটা পাল্টে গেছে, তাতে চিন্তা ও ভয়ের ছাপ স্পষ্ট। সেটাই স্বাভাবিক, কারণ একসাথে 10খানা কঙ্কালের কথা শুনলে যে কোনো সুস্থ মানুষেরই ভয় পাবার কথা। আমি প্রশান্তবাবুকে বললাম, ঘটনাস্থলে কারা আছেন এখন? 3 জন গার্ডকে বসিয়ে রেখে এসেছি, আপনারা না যাওয়া অবধি ওরাই পাহারা দেবে। ঠিক আছে, চলুন তবে। চলো দামোদর, মদনকে বলো জিপ স্টার্ট দিতে। মিনিট 15-র মধ্যেই আমরা জিপ নিয়ে ডেথ রোডে পৌঁছে গেলাম। তারপর গাড়ি রেখে বাকি পথ হেঁটে যেতে হলো। জঙ্গল যে প্রশান্তবাবুর হাতের তালুর মতো চেনা বেশ ভালোভাবেই টের পেয়েছিলাম সেদিন। পাইন, রোডোডেন্ড্রন, কনিফার ও হাজারো চেনা অচেনা গাছের ফাঁক দিয়ে কুয়াশার চাদর এড়িয়ে ওনাকে অনুসরণ করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই অকুস্থলে পৌঁছে গেলাম। আমাদের দেখতে পেয়ে গার্ড 3 জন সরে দাঁড়ালো। শিশিরে ঘাস পিচ্ছিল হয়ে থাকায় বারবার পা হড়কে যাচ্ছিল। প্রায় হামাগুড়ি দিয়েই আমরা নিচে নামলাম। চারপাশ একদম শান্ত। ঝোড়ায় খুব নিচু স্বরে শব্দ করে আপন খেয়ালে জলের স্রোত বইছে। এই মনোমুগ্ধ পরিবেশে যে আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছিল, খানিকটা এগুতেই তার হদিশ পেলাম। প্রশান্তবাবুর কথা মতো সত্যি সত্যি পরপর 10টি নরকঙ্কালকে কেউ ঝোড়ার ধারে এমনভাবে বসিয়ে রেখে গেছে যে দেখে মনে হচ্ছে যেন কঙ্কালগুলো ঝোড়ার ধারে বসে আড্ডা দিচ্ছে। আমি ছোটবেলা থেকেই দুঃসাহসী, কিন্তু সত্যি বলতে কি ওই দৃশ্য দেখে আমার মতো মানুষেরও কয়েক সেকেন্ডের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। দামোদর তো হড়হড় করে বমিই করে ফেলল। মিস্টার দাস, মিস্টার দাস, মিস্টার দাস। ওপর থেকে আমাদের নাম ধরে পরপর কয়েকবার ডাক শুনে ঘাড় ঘুরিয়ে দেখলাম প্রশান্তবাবু ও তার সহকারী গার্ডেরা আমাদের দিকেই তাকিয়ে রয়েছেন এবং ওপরে উঠে আসতে বলছেন। বুঝলাম আমাদের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। আমাদেরও ওরকম একটা ভয়ঙ্কর দৃশ্যের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ইচ্ছে ছিল না। তাই কঙ্কালগুলোকে আরও কয়েক মিনিট ধরে ভালো করে জরিপ করে নিয়ে ফিরে এলাম। আমাদের উঠে আসতে দেখে প্রশান্তবাবু তাড়াতাড়ি এগিয়ে এলেন। আপনাদের তো জব্বর সাহস মিস্টার দাস। এভাবে কেউ অতগুলো কঙ্কালের সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকে? এমনিতেই এই জঙ্গলকে ঘিরে নানা ধরনের অপবাদ রয়েছে। আপনাদের কিছু একটা হয়ে গেলে তখন জবাবদিহি করতে করতে আমাদের প্রাণ যাবে। আরে কিছু হবে না আমাদের, অযথা চিন্তা করছেন আপনি। তাছাড়া শুনেছি ভূতেরা নাকি দিনের বেলাতেও বেরোয় না, অতএব কোনো রিস্ক নেই। তাহলে এখন কি করবেন স্যার? আমার তো মনে হচ্ছে প্রশান্তবাবুর বলা কথাটাই ঠিক, এটা খুনেরই ঘটনা। হ্যাঁ দামোদর, আমিও তোমাদের সাথে একমত, কিন্তু কিছু বিষয়ে আমার খটকা রয়েছে। যাই হোক, সেসব পরে হবে। তুমিও মদন জিপ নিয়ে সোজা থানায় চলে যাও এবং বড়বাবুকে ফোর্স নিয়ে এখানে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলো। আর বলবে জলপাইগুড়ির বিশিষ্ট ফরেনসিক সায়েন্টিস্ট ডক্টর রাজেন দস্তিদারকে যেন খবর দেওয়া হয়, এবং এটা আমার বিশেষ অনুরোধ। এই তোমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়াও তো। নির্দেশ পাওয়া মাত্র দামোদর বেরিয়ে গেল। আমিও এরপর ঘটনাস্থলে উপস্থিত সকলের সাক্ষ্য নিতে শুরু করলাম। স্যার, সিগারেটটা ধরাতে পারি? ডিএসপি অনির্বাণ রক্ষিতের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাস। একটানা গল্প বলতে বলতে ওনার গলা শুকিয়ে এসেছিল। তন্ময় জানে গলা শুকিয়ে গেলে ওর রবিদা জল নয় নিকোটিন ব্যবহার করেন। রবি, এতদিন হয়ে গেল তবুও তোমার ওই পারমিশন নেওয়ার স্বভাবটা গেল না। ধরাও ধরাও, এই আমাকেও দিও তো একখানা। বেশ জম্পেশ করে সিগারেটটা ধরানোর পর্ব শেষ হলে রবীন্দ্রনাথ দাস আবার শুরু করলেন। দার্জিলিং থানায় তৎকালীন সিনিয়র অফিসার ছিলেন কুশল ঘোষ। দারুণ দায়িত্ব ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি। আমাকে খুব ভালোবাসতেন। হাতে ধরে শিখিয়েছিলেন কিভাবে অপরাধীদের মনস্তত্ত্ব বুঝতে হয়, বিপদকে আঁচ করতে হয়
আর নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে হয় জনগণের সেবার কাজে। তো কুশল স্যার ঘটনাস্থলে পৌঁছেই আমাকে জিজ্ঞাসা করলেন, রিপোর্ট কই দাস? আমি জানতাম উনি এসেই প্রথমে আমায় ঠিক এই কথাই বলবেন, এবং উনিও জানতেন আমিও ঠিক আমার মতো করে একটা খসড়া রিপোর্ট বানিয়ে রাখবই। তাই রিপোর্ট চাইতেই সঙ্গে সঙ্গে সেটা তুলে দিলাম ওনার হাতে। ডায়েরিতে রাফ করে লেখা সেই রিপোর্ট পড়ে উনি আমার দিকে বাহবার ভঙ্গিতে তাকালেন। তারপর কিছু না বলে সরাসরি এগিয়ে গেলেন ঝোরার দিকে, সঙ্গে ফরেন্সিকের লোকজন। দেখলাম ডক্টর দস্তিদারও এসেছেন। স্যার যে আমার কথা রেখেছেন দেখে ভালো লাগলো। আমার কোয়ার্টারে উপস্থিত 6 জনের মধ্যে তন্ময় বাদে বাকি সবাই আমরা ডক্টর দস্তিদারের কাজের সঙ্গে সুপরিচিত। তাই তন্ময়কে বলে রাখি যে ডক্টর রাজেন দস্তিদার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ফরেনসিক সায়েন্স জগতে একটি বিখ্যাত নাম। ওনার কাজের পরিসীমার ব্যাপ্তি এতটাই যে তিনি আমেরিকা ও ইংল্যান্ড এই দুদেশের 2 বিখ্যাত গোয়েন্দা সংস্থার হয়ে তরুণ বয়সে কাজ করেছেন। পরে ভারত সরকারের আহ্বানে দেশে ফরেনসিক সায়েন্সকে উন্নত করার লক্ষ্যে জন্মভূমিতে ফিরে আসেন। দিল্লিতে কিছু বছর কাজ করার পর জলপাইগুড়িতে ওনার পৈতৃক ভিটায় বাড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করেছেন এবং ফরেনসিক সায়েন্স নিয়ে গবেষণা ও অপরাধীদের শনাক্তকরণে ভারতবর্ষের পুলিশ, গোয়েন্দা ও মিলিটারিদের সাহায্য করে চলেছেন দিনের পর দিন। সত্যি বলতে কি, সেদিন 10খানা কঙ্কাল দেখে পরিস্থিতি এতটাই ঘোরালো মনে হয়েছিল আমার যে সবার আগে ওনার নামই মাথায় আসে। কঙ্কালগুলোকে এভিডেন্স হিসেবে ব্যাগে ভরতে বলে কুশল স্যার ও ডক্টর দস্তিদার আমাকে নিয়ে ওপরে উঠে এলেন। উঠে আসতেই দেখলাম বেশ ভারিক্কি চেহারার একজন দামি স্যুট ও টাই পরা লোক আমাদের দিকে এগিয়ে এলেন। লোকটা মনে হয় কুশল স্যারের চেনা ছিল, কারণ হাসি মুখে ওনার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে বললেন, আরে হাওরি মিস্টার ঘোষ, সব ভালো তো? কোথায় আর ভালো মিস্টার রাহা, এখানে যখন এসে পৌঁছেই গিয়েছেন নিশ্চয়ই জানেন কি ঘটেছে। আরে সেই কারণেই তো এই আধ বুড়ো বয়সেও ছুটে ছুটে এলাম মিস্টার ঘোষ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, যদি কিছু মনে না করেন বলতে পারি? অবশ্যই বলুন, কি রিকোয়েস্ট? কথাটা বলে আমাদের দিকে ফিরে কুশল স্যার ফের বললেন, মিস্টার দস্তিদার দাস, ইনি মিস্টার অমরেশ রাহা। কার্শিয়াংয়ের যত হোটেল, হোমস্টে ইত্যাদি রয়েছে তাদের ইউনিয়নের সভাপতি। মিস্টার রাহা ইনি আমার সহকারী অফিসার রবীন্দ্রনাথ দাস, আর উনি বিখ্যাত ফরেনসিক বিজ্ঞানী মিস্টার রাজেন দস্তিদার। আমাদের দিকে তাকিয়ে নমস্কার করে মিস্টার রাহা বললেন, পর্যটনের ওপরেই তো আমাদের জীবন ধারণ নির্ভর করে আছে মিস্টার ঘোষ। আর তাছাড়া দার্জিলিংয়ের সামনে আমাদের কার্শিয়াং আর কতটুকুই বা পর্যটক টানতে পারে? তাছাড়া তো জানেনই, ভুতুড়ে জায়গা বলে কার্শিয়াংয়ের একটা বহুদিন ধরেই বদনাম রয়েছে। তার উপর যদি এভাবে এতগুলো কঙ্কালকে একসঙ্গে পাওয়া যায়, কীরকম হুলুস্থুলু কাণ্ড পেতে যাবে ভাবতে পারছেন? আর পর্যটকরা যদি ভয় পেয়ে এখানে আসা কমিয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাব, খাবো কি? তাই দয়া করে এই ঘটনাটা যদি আপনারা সাংবাদিকদের সামনে না বলেন এবং গোপনভাবে তদন্ত করেন তো আমাদের মতো হোটেল ব্যবসায়ীদের পক্ষে খুব উপকার হয় স্যার। মিস্টার রাহা যে খুবই যুক্তিপূর্ণ কথা বলেছেন তা আমি কুশল স্যারের মুখ দেখেই বুঝতে পারছিলাম। তিনি ডক্টর দস্তিদারের দিকে ফিরে বললেন, আচ্ছা, রিপোর্ট আসতে তাও কতদিন লাগবে ডাক্তারবাবু? ডক্টর দস্তিদার খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন, এতগুলো কঙ্কাল, তাদের ডিএনএ রিপোর্ট, এই সমস্ত কিছু করতে অন্তত পক্ষে সপ্তাহ 3 তো লাগবেই, আরো বেশি সময়ও লাগতে পারে। আমি নিজে দায়িত্বটা নিচ্ছি বলে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা জমা দেওয়ার চেষ্টা করব। কেমন? ঠিক আছে মিস্টার রাহা, আগামী 3 সপ্তাহ সাংবাদিকদের সামনে আমরা কোনো কিছু প্রকাশ করব না। 3 সপ্তাহ বাদে রিপোর্ট হাতে এসে পৌঁছলে তখন কিন্তু আর কোনো গ্যারেন্টি দিতে পারছি না, আমাদেরও তো ওপরওয়ালা রয়েছে। দেখলাম মিস্টার রাহা এ কথা শোনার পর খানিকটা খুশিই হলেন। আমাদের ফের আরেকবার ধন্যবাদ জানিয়ে ঘটনাস্থল থেকে বিদায় নিলেন। তারপর আমি কুশলবাবুকে বললাম, স্যার, জঙ্গলের ঠিক কোনখানে আমরা আছি তার সন্ধান মিস্টার রাহা কিভাবে পেলেন? আমরা মানছি ওনার কথাটা যুক্তিযুক্ত, কিন্তু এই যে আপনি ওনাকে 3 সপ্তাহ ছাড় দিলেন, উনি খুনের সঙ্গে যুক্ত নন তো? এইটুকু সময় হাতে পেয়ে তাকে পালাতে সাহায্য করবেন না তো আবার?
আমার কথায় কুশল স্যার আর ডক্টর দস্তিদার দুজনেই হেসে উঠলেন। কুশল স্যার বললেন, তুমিও দামোদর থাকতে চিন্তা কি? মোটিভ যখন একটা মাথায় এসেছে, কাজে লেগে পড়ো। এই ছেলেটি খসড়া রিপোর্টটা লিখেছে না? কুশল স্যার হ্যাঁ বলে মাথা নাড়তেই ডক্টর দস্তিদার ফের বললেন, তবে তো হয়েই গেল। হাতের কাছে এমন একটা ধারালো অস্ত্র, আপনার তো আর কোনো চিন্তাই নেই মিস্টার ঘোষ। কাজে লাগানো কে, বাকিটা আমি ল্যাবে দেখে নিচ্ছি, কেমন? ওনারা যে কি বলছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না। দেখলাম ডক্টর দস্তিদার আমার কাঁধে হাত রেখে অল দ্য বেস্ট বলে এগিয়ে গেলেন রাস্তার দিকে। সেই যে সকাল 8টায় জঙ্গলে এসেছিলাম, ফিরলাম সন্ধে 6টা নাগাদ। তবে কার্শিয়াং থানায় নয়, সোজা দার্জিলিংয়ে কোয়ার্টারে। দামোদরের কোয়ার্টারও আমার কলোনিতেই ছিল। কুশল স্যার দুজনকেই নির্দেশ দিলেন 8 ঘন্টার মধ্যে স্নান খাওয়া সেরে আমরা যেন থানায় চলে আসি। তাই ওনার কথা আপ্তবাক্য মেনে কোয়ার্টারে এসে হাঁড়িতে ভাত ও ডিম আলু সেদ্ধ চাপিয়ে সোজা স্নানে চলে গেলাম। স্নান করে এসে তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ইউনিফর্ম চাপিয়ে স্যারের বলে দেওয়া সময়ের আগেই সোজা থানায় হাজির হলাম। পৌঁছে দেখি ইতিমধ্যেই এসপি সাহেব এসে হাজির হয়েছেন। তিনি যে বেশ কড়া ধাতের মানুষ সেটা জানতাম। কুশল স্যার ওনার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার পর এসপি সাহেব বললেন, তোমার রিপোর্টটা পড়েছি ইয়াং ম্যান, এক্সিলেন্ট, বাট আই ওয়ান্ট টু হিয়ার এভরিথিং ফ্রম ইউ। বলো কি কি দেখেছো ওখানে? ইন ইউর প্রফেশন আ গুড পেয়ার অফ আইজ ম্যাটার্স দ্য মোস্ট। একে তো এত বড় একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তার উপর তিনি নিজের মুখে আমার থেকে শুনতে চান যে আমি ঠিক কি কি পর্যবেক্ষণ করেছি। সে কারণে প্রথমটায় বেশ ঘাবড়েই গিয়েছিলাম। মনে হচ্ছিল এর চেয়ে সকালে 5 জোড়া কঙ্কাল দেখাটাও মনে হয় তুলনামূলকভাবে সহজ ছিল। যাই হোক, শেষে খানিকটা সাহস সঞ্চয় করে যা যা দেখেছিলাম তা বলতে শুরু করলাম। স্যার, ঘটনাস্থলে পৌঁছানোর পর ওপর থেকেই নজরে আসছিল যে ঝোড়ার পাশে অনেকগুলো কঙ্কাল পড়ে রয়েছে। তবে ঝোড়ার কাছে যেতেই দৃশ্যটা পুরোপুরি পরিষ্কার হলো। দেখলাম কঙ্কালগুলো থরে থরে সাজানো, তবে এলোমেলোভাবে নয়, দৈর্ঘ্যে ছোট থেকে বড় অনুসারে ওগুলোকে কেউ সাজিয়ে রেখে গেছে। আমি ফরেনসিক এক্সপার্ট নই, কিন্তু দেখে এটুকু বুঝেছি যে 10টি কঙ্কালের মধ্যে 5টি শিশুদের কঙ্কাল আর বাকি 5টি বড়দের। দৃশ্যটা দেখা মাত্রই কঙ্কালগুলোকে নিয়ে আমার মাথায় একটা প্যাটার্ন ভেসে ওঠে। তাই রিপোর্টে লিখে রেখেছিলাম যে হয় 10টি কঙ্কাল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, নয়তো একটি ছোট ও একটি বড় কঙ্কালের মধ্যে সম্পর্ক রয়েছে। এই সূত্র ধরেই এরপর আরেকটি জিনিস আমি সহজেই অনুমান করতে পারি যে এরা পরস্পরের বাবা ছেলে বা মা মেয়ে, কিংবা এর উল্টো নয় তো। তাই আমি দামোদরকে বলে পাঠাই ও যেন আপনাদের কাছে আমার নাম করে ডক্টর দস্তিদারকে ঘটনাস্থলে নিয়ে আসার কথা সুপারিশ করে। ধন্যবাদ যে আপনারা আমার অনুরোধ রেখেছেন স্যার। ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। ওরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যেও যে তুমি মাথা ঠান্ডা রেখে এত কিছু নোটিস করেছো, তাতে আমি দারুণ খুশি হয়েছি। অফিসার ঘোষের কাছে শুনলাম তোমাকে নাকি রিপোর্ট সংগ্রহের কাজে সপ্তাহে 2 বার করে কার্শিয়াং যেতে হয়। তাহলে তো তোমার বেশ চেনা পরিচিতি হয়ে গেছে ওখানে। তা হয়েছে খানিকটা। ঠিক আছে, তাহলে অফিসার ঘোষের সুপারিশে আমি ওই কঙ্কালগুলোর রহস্য খুঁজে বার করার ভার তোমার হাতেই দিলাম। অফিসার দামোদর সামন্ত তোমায় এ কাজে সাহায্য করবেন। যতদিন না ফরেনসিক রিপোর্ট এসে পৌঁছচ্ছে, ততদিন অবধি তুমি নিজের মতো করে ইনভেস্টিগেট করবে। লেটস সি কতদূর এগোতে পারো। বেস্ট অফ লাক অফিসার দাস, মেক আস প্রাউড। হ্যাঁ, কথাটা বলে করমর্দনের জন্য আমার দিকে হাত বাড়িয়ে দিলেন এসপি সাহেব। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প, তন্ময় দেবের লেখা চতুর্থ মাত্রা। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে সৈকত শাসমল, কৃষ্ণেন্দু পাত্র, আরফান আলী খান, বিশ্বজিৎ, শুভজিৎ সরকার, অরুণাংশু প্রধান, অমিত কিরণ ব্যানার্জি,
অক্ষয় কুমার সেন, অর্পিতা হাজরা, রূপাঞ্জন, সৌরেন চট্টোপাধ্যায়, সূর্য মাইতি ও আমি ইন্দ্র। তাহলে চলুন আমরা আবার ফিরে যাই চতুর্থ মাত্রায়। স্যার, আমরা অন্ধকারে হাতড়াচ্ছি না তো? হতাশ স্বরে জিজ্ঞেস করলো দামোদর। 3 দিন হয়ে গেছে আমরা ময়না তদন্তের কাজে কার্শিয়াং এসেছি। আগামী 15-20 দিন আমাদের এখানেই আস্তানা। থানায় রাতের বেলা শোবার ব্যবস্থা থাকলেও মিস্টার রাহার হোটেলে এসে উঠেছি দুজনে। মিস্টার রাহা হোটেলের একটা ডবল বেডরুম আমাদের দিয়ে দিয়েছেন। খাওয়া দাওয়া ওনার ওখানেই করছি। বহুবার জোরাজুরি করা সত্ত্বেও উনি সোজা বলে দিয়েছেন যে আমাদের কাছ থেকে থাকা ও খাওয়ার জন্য 1 টাকাও উনি নেবেন না। শুধু একটাই আবদার, আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব নির্ঝঞ্ঝাটে এই কেসের নিষ্পত্তি করি। কিন্তু 3 দিন হয়ে গেছে, নিষ্পত্তি তো পরের কথা, আমরা একটা ক্লু অবধি খুঁজে পাইনি। মিস্টার রাহার ওপর সন্দেহের বশেই আমি ওনার হোটেলে থাকতে চেয়েছিলাম। তাছাড়া ওনার হোটেল থেকে ডেথ রোড জিপে মাত্র 20 মিনিট। এক ঢিলে 2 পাখি শিকার করার মতো এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। কিন্তু মিস্টার রাহা বা ওনার হোটেলের স্টাফদের ওপর নজর রেখেও সন্দেহজনক কিছু আমাদের চোখে পড়ল না। তাই দামোদর ও আমি স্থানীয় মানুষদের কাছ থেকে খোঁজখবর নিতে শুরু করলাম যে কেউ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে কিনা বা কারোর পরিবারে কোনো বাচ্চা হারিয়ে গেছে কিনা। কিন্তু সেই চেষ্টাও বৃথা গেল, কারণ কেউই এ বিষয়ে কোনো খবর দিতে পারল না। 3 দিন ধরে মানুষের বাড়ি বাড়ি ঘুরে যখন হতাশ হয়ে একটা মোমোর দোকানে সন্ধ্যাবেলা গিয়ে বসেছি, তখনই কথাটা বলেছিল দামোদর। স্যার, ভেবে দেখুন, আমরা অন্ধকারে হাতড়াচ্ছি না তো? তোমার কি মনে হয় কেউ মজা করে কঙ্কালগুলোকে এখানে জঙ্গলের ভেতরে সাজিয়ে রেখে গেছে? ভুলে যেও না দামোদর, কঙ্কালগুলো কিন্তু প্লাস্টিকের নয়, একেবারে খাঁটি। এই আমাদের 2 প্লেট। সবই মানছি স্যার, কিন্তু আমরা কার্শিয়াংয়ের রিপোর্ট সংগ্রহ করতে আসছি প্রায় 6 মাস ধরে। আজ অবধি দেখলাম না কেউ মিসিং ডায়েরি করতে এসেছে বা কিডন্যাপের রিপোর্ট লেখাতে এসেছে। আর আপনি জানেন যে একটি মৃতদেহের কঙ্কালে পরিণত হতে যথেষ্টই সময় লাগে, বিশেষত এমন ঠান্ডা জায়গায়। তবে তুমি কি বলতে চাইছো? আমাদের আগে যারা এখানে রিপোর্ট সংগ্রহের কাজে আসতেন তারা এরকম কোনো খবর পেয়েও হেডকোয়ার্টারে জানাননি? হ্যাঁ, হতেই পারে স্যার। তাহলে চলো থানায় গিয়ে পুরনো ফাইলগুলো খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। দাজুকে বলো মোমোটা প্যাক করে দিতে। কিন্তু জিপ নিয়ে থানায় পৌঁছতেই দেখলাম সেখানেও আরেক বিশৃঙ্খলা লেগেছে। কার্শিয়াং থানার জন্য তখন মোট 3 জন পুলিশ বরাদ্দ ছিল, 2 জন কনস্টেবল, 1 জন সাব ইন্সপেক্টর। দামোদর ও আমি জিপ থেকে নামতেই দেখলাম কনস্টেবল 2 জন থানায় ঢোকার মুখে বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে, কপালে গভীর ক্ষত। তারপর থানার ভেতরে ঢুকতেই আমাদের চক্ষু চড়ক গাছ, গোটা থানা লণ্ডভণ্ড হয়ে আছে এবং সাব ইন্সপেক্টর মিরিক থাপা ছুরিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ভাগ্য ভালো যে ছুরিটা বুকে না বিঁধে ঘাড়ের কাছে বেঁধেছে, না হলে হয়তো ওনাকে সেদিন বাঁচানো যেত না। দামোদরকে আমরা সার্ভিস পিস্তল দিয়ে বসিয়ে রেখে আমিও মদন ওদের 3 জনকে নিয়ে কাছের হাসপাতালে ভর্তি করলাম। গভীর রাতের দিকে ডাক্তারবাবু জানালেন যে ওরা 3 জনই এখন সুস্থ, তবে প্রচুর রক্তক্ষরণের ফলে শরীর দুর্বল হলেও বিপদের কোনো আশঙ্কা নেই। কথাটা শুনে নিশ্চিন্ত হলাম এই ভেবেও যে কঙ্কালের রহস্যভেদ করতে এতদিনে আমরা সঠিক পথ খুঁজে পেয়েছি। কারণ অপরাধী স্পাই লাগিয়ে আমাদের গতিবিধির ওপর নজর রাখছে এবং যেই শুনেছে যে আমরা থানায় পুরনো রিপোর্ট ঘেঁটে দেখব, ঠিক তখনই ভয় পেয়ে হঠকারিতার বশে থানায় আক্রমণ করে বসেছে। শত দুশ্চিন্তার মধ্যেও তাই আমি আবার ইনভেস্টিগেশনের কাজে নতুন করে উদ্যম ফিরে পেলাম। পরদিন সকালে হাসপাতালে গিয়ে শুনলাম মিরিকের জ্ঞান ফিরেছে। নার্সদের কাছে নাকি সে আমাদেরই খোঁজ করছিল। আমি ওর বেডের পাশে গিয়ে বসলাম, বললাম, কেমন আছো মিরিক? ব্যথা কমেছে কিছুটা?
মিরিক হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, ব্যথা কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে, কিন্তু একজন পুলিশ হয়ে নিজের থানাকে রক্ষা করতে না পারার যন্ত্রণা, সেটা কি এত সহজে মিটবে স্যার? আমার দেশ, দেশের আইন আর ইউনিফর্মের কাছে আমি লজ্জিত, কিন্তু এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। যারা থানার ভেতরে ঢুকে আইনকে কলুষিত করতে চেয়েছে তাদের আমি ছাড়ব না। দয়া করে আপনি আমায় আর একটা সুযোগ দিন। বুঝতে পারছিলাম কাল রাতের ওই রকম একটা আকস্মিক ঘটনা মিরিককে নাড়া দিয়ে গেছে। আমি বললাম, চিন্তা করো না মিরিক, আমাদের হাতে আরও 16-17 দিন আছে। দেখছি সবাই মিলে কতদূর কি করতে পারি, কিন্তু তোমার এখন সুস্থ হয়ে ওঠা জরুরি। ডাক্তারবাবু আগামী 2 দিন সম্পূর্ণ বেড রেস্ট নিতে বলেছেন তোমায়। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় মিরিক, তুমি ডাক্তারবাবুর কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, কিন্তু তাহলে আপনাকে সাহায্য করব কি করে? চাইলে কিন্তু শুয়ে শুয়ে সাহায্য করা যায় মিরিক। কাল রাতে ঠিক কি কি হয়েছিল একটু খুলে বলো তো শুনি, তাতেই আমার অনেকাংশে সাহায্য হবে। আমার কথা শুনে মিরিক রাগ, ঘেন্না ও ব্যর্থতা মেশানো মুখে বলতে শুরু করলো, কার্শিয়াং কীরকম শান্ত জায়গা তা তো আপনি জানেনই স্যার। সামান্য কিছু চোর ছ্যাঁচোরের হাত সাফাই ছাড়া এখানে সেভাবে কোনো অপরাধ ঘটে না বললেই চলে। আমাদের হাতেও তাই বেশি কাজকর্ম থাকে না। কাল রাতেও সব কিছু সেই রকমই ছিল। আমি তখন চেয়ারে বসে সকালবেলায় অর্ধেক পড়ে রাখা খবরের কাগজটা নিয়ে বসেছি। ঘড়িতে কিছুক্ষণ আগেই ঢং ঢং করে 8টা বেজেছে। দেখলাম একজন বয়স্ক বৃদ্ধ লাঠি হাতে থানায় এলেন। এসে বললেন তিনি একজন পর্যটক, কলকাতা থেকে এসেছেন। সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে ওনার নাকি পার্স খোয়া গেছে, তাই রিপোর্ট লেখাবেন। 10 মিনিটের মধ্যে সেই কাজও সারা হয়ে গেল। বৃদ্ধকে কাল দুপুরে এসে একবার খোঁজ নিয়ে যেতে বললাম। উনি চলে যেতেই আবার পেপারটা নিয়ে বসেছি। হঠাৎ বারান্দায় ধূপ ধূপ করে পরপর 2বার শব্দ হলো। পুলিশের কান বলে কথা, আমার কাছে তাই শব্দটা কেমন যেন সন্দেহজনক লাগছিল। বেশ একটা বিপদের গন্ধ পাচ্ছিলাম। কিন্তু যতক্ষণে তৈরি হব তার আগেই হুড়মুড় করে একসাথে 7 লোক মুখে মাংকি টুপি জড়িয়ে থানার ভেতর ঢুকে এলো। আমায় বন্দুক বার করতে দেখে ওদের মধ্যে একজন এসে সোজা ধারালো ছুরি বসিয়ে দিল কাঁধে। হয়তো এসব কাজে নতুন ঢুকেছে, আর না হলে সোজা বুকেই ঢুকে যেত ছুরিটা। তীব্র যন্ত্রণায় আমি মাটিতে পড়ে কাতরাতে লাগলাম, আর ওরা সব কিছু ভাঙচুর করে ফাইল, দরকারি কাগজপত্র সব লণ্ডভণ্ড করে কি যেন একটা খুঁজতে লাগলো। শেষে কিছু খুঁজে না পেয়ে ঠিক যেভাবেই এসেছিল সেভাবেই হুড়মুড় করে চলে গেল। মিনিট 5 পরেই আমাদের জিপের শব্দ পেলাম। তারপর আর কি হয়েছে মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম এই হাসপাতালের বেডে শুয়ে আছি। কি বললে? ফাইল খুঁজছিল? অসংখ্য ধন্যবাদ মিরিক, তুমি জানো না আমার কত বড় উপকার করলে। রাস্তা পেয়ে গেছি মিরিক, রাস্তা পেয়ে গেছি। আরে কি হলো দামোদর, কিছু পেলে? প্রায় 10 বছর ধরে জমিয়ে রাখা ফাইলের গাদায় হাতড়ে হাতড়ে প্রশ্ন করলাম আমি। হাসপাতালে কনস্টেবল 2 জনের সঙ্গে দেখা করার পর একজন আমাকে খবর দিয়েছিল যে 2 মাস আগেই নাকি ফাইলের চাপ কমাতে সে থানা লাগোয়া যে শোবার ঘরটা রয়েছে সেখানে পুরনো কেস ফাইলগুলোর সঙ্গে এই বছরের ফাইলগুলো আলমারিতে রেখে এসেছে। তাই থানায় ফিরেই আমি ও দামোদর সেগুলো খুঁজতে বসেছি। কনস্টেবল দীননাথের গোছ গাছের বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। বছর অনুযায়ী ভাগ ভাগ করে রাখলে লেটা চুকে যেত, কিন্তু উনি কি করলেন, সবগুলো একসাথে রেখে দিয়েছেন। 6 মাস আগের ফাইলগুলো যে কোথায় ঢুকে আছে কে জানে। ফাইলগুলো যে এখনো অক্ষত অবস্থায় আছে এই অনেক দামোদর। আমি তো আশাই করতে পারিনি যে পাবো। দীননাথ যদি এই ঘরে এনে না রাখতো তাহলে ওই গুন্ডার দল এসে সব লোপাট করে নিয়ে যেত। তাই ভগবান যখন আমাদের আশার আলো দেখিয়েছেন, খুঁজতে থাকো দামোদর, যত সময়ই লাগুক না কেন। তবে বেশি সময় লাগলো না, ঘন্টা 1.5-এর মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে গেলাম। রিপোর্টটি লিখিয়েছিলেন সুনীল বসুমাতা।
কার্শিয়াঙেরই বাসিন্দা। 8 মাস আগে লেখানো হয়েছে রিপোর্টটা। উনি জানাচ্ছেন যে ওনার স্ত্রী ও কন্যা গত 3 দিন ধরে নিখোঁজ, তাই তিনি এই মিসিং ডায়েরিটি করেছেন। রিপোর্টটা পড়ে আমি দামোদরকে বললাম, টানা 4 দিন ধরে এত ঝক্কি পোহানোর পর অবশেষে এই সূত্র পাওয়া গেল। দামোদর, চলো মিস্টার বসুমাতার বাড়ি যাওয়া যাক। ঠিকানাটা চিরকুটে লিখে নাও, ভুলে গেলে কাজে লাগবে। সুনীল বসুমাতার বাড়ি খুঁজে পেতে আমাদের বিশেষ কসরত করতে হলো না। বসন্তই আমাদের ওনার বাড়ি পৌঁছে দিল। বসন্ত বিস্ত, এখানকার স্থানীয় ছেলে। লোকটা লোকাল গাইডের কাজ করে। ওর সঙ্গে পরিচয়ের পর আমি ওকে দিয়ে দরকারে ইনফরমারের কাজও করাতাম। সে যাই হোক, মিস্টার বসুমাতার বাড়ি পৌঁছে দেখলাম তিনি ঘরের দাওয়ায় বসে রয়েছেন। ওনাকে দেখে কেমন যেন মানসিক ভারসাম্যহীন মনে হলো। দেখলাম আমার ধারণাই ঠিক। আমার প্রশ্নের উত্তরে ওনার দিদি বললেন, ভাই একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিল। মাথায় চোট পেয়ে ও স্বাভাবিক বোধবুদ্ধি আর স্মরণশক্তি দুটোই লোপ পেয়েছে। আচ্ছা, ঠিক কতদিন আগে হয়েছিল এই অ্যাক্সিডেন্টটা? তাও প্রায় 7-8 মাস আগে। উত্তরটা শোনা মাত্র আমি চমকে উঠলাম। দেখলাম দামোদরও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে আমরা দুজনে একই জিনিস ভাবছি। আমি মিস্টার বসুমাতার সামনে এগিয়ে গিয়ে পুলিশ বলে পরিচয় দিয়ে যখন জিজ্ঞেস করলাম, ওরা আমার স্ত্রী আর মেয়েকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, বলেছে কখনো আর ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না। এই কথা শুনে আমি ওদের মারতে গেলে ওরা আমাকেও মারে। ওরা আমার স্ত্রীকে বেরোতে দেবে না। আমি কতবার বলেছি, ওরা ফেরত দিতে শোনে না, কেউ শুনলো না আমার কথা। আমার কথা কেউ শুনলো না। এই জগতে আমার আর কেউ নেই। কথা শেষ করেই মিস্টার বসুমাতা নিমেষের মধ্যে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পাগলের মতো খিলখিল করে হাসতে লাগলেন। সেদিন বেশ ভালো করে বুঝেছিলাম প্রিয়জনদের হারানোর শোক কতখানি তীব্র হতে পারে। এই কারণেই কি আপনি আর বিয়ে করেননি? কি জানি, হতেও পারে। কম বয়সে ওরকম একটি মর্মস্পর্শী ঘটনার সাক্ষী থাকার পর ওটাই হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গিয়েছে। তবে বসুমাতার কথা শুনে সবাই পাগলের প্রলাপ ভাবল ঠিকই, কিন্তু ওনার কথাগুলো আমার মনের ভেতর গেঁথে গেল। এই আপাতত শান্ত নীরব কার্শিয়াঙে যে কেউ বা কারা প্রতিনিয়ত অপরাধের জাল বুনে চলছে, আমার কাছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। সুনীল বসুমাতার বাড়ি থেকে ফিরে থানায় বসে আছি। একজন বৃদ্ধ দুপুরবেলায় লাঠি হাতে থানায় এলেন। এসে বললেন, বাবা, আমার পার্সটা কি পাওয়া গেছে? পার্সের কথা শোনা মাত্র বুঝতে পারলাম ইনিই সেই বৃদ্ধ যার কথা মিরিক বলেছিল আমায়। গতকাল ওর মুখে বৃদ্ধের ব্যাপারে শোনার পর থেকেই আমার মনে কেমন যেন একটা সন্দেহের দানা বেঁধেছিল লোকটাকে নিয়ে। আর তার অন্যতম কারণ হলো উনি থানা থেকে বিদায় নেবার কিছুক্ষণের মধ্যেই অ্যাটাকটা হয়। লোকটা কি তাহলে গুন্ডাগুলোর অতর্কিতে আক্রমণের আগে থানায় এসে সব জরিপ করে গিয়েছিল যে থানার ভেতরের পরিস্থিতি অনুকূল না প্রতিকূল? আমিও মনে মনে ছক কষে রাখা পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধকে হতাশ মুখে না বলে যখন লাঞ্চ করার জন্য চেয়ারে উঠতে যাব, শুনি বারান্দায় দারুণ হট্টগোল বেঁধেছে।
কি হয়েছে তা জানবার জন্য বারান্দায় বেরিয়ে আসতেই দেখি 4-5 জন ভদ্রলোক হাত পা নেড়ে নেড়ে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। ওনাদের মধ্যে মিস্টার রাহাও রয়েছেন। আমাকে দেখে ওনাদের তর্কাতর্কি থেমে গেল। একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে করমর্দন করে বললেন, নমস্কার স্যার, আমার নাম ভবেশ তিওয়ারি। আমি ডাউহিল স্কুলে বিজ্ঞানের শিক্ষক, পাশাপাশি এখানকার নাগরিক মঞ্চের সভাপতি। আমাদের এই শান্তিপ্রিয় কার্শিয়াংয়ে গত কয়েকদিন ধরে যেসব কাণ্ড কারখানা ঘটে চলেছে তার একটা বিহিত করতেই আমাদের এখানে আসা। যেখানে পুলিশের নিজেরই কোনো নিরাপত্তা নেই, সেখানে নাগরিকরা কিভাবে সুরক্ষিত থাকবে? কিন্তু মিস্টার রাহা ওদের হোটেল মালিক ইউনিয়নের হয়ে সাফাই দিচ্ছে যে লোক জানাজানি হয়ে গেলে নাকি ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? এ কথা শুনে মিস্টার রাহা তেড়ে এলেন ভবেশবাবুর দিকে, জোর গলায় বলে উঠলেন, নিজে মাস গেলে তো মোটা অঙ্কের বেতন পাও, তুমি কি করে বুঝবে ব্যবসা করার জ্বালা? যত সব। ব্যাস, ফের আরেকবার ওনারা নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিলেন। আমার দু চোখ ততক্ষণে বৃদ্ধটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওনাকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। ভেবেছিলাম লাঞ্চের দোহাই দিয়ে ওনাকে থানা থেকে বিদায় করে তারপর ফলো করব যে তিনি আদৌ কোনো হোটেলে উঠেছেন কিনা, নাকি পর্যটক হবার ভাওতা দিয়ে ওনার অন্য কোনো মতলব আছে। কিন্তু না, এই মধ্যবয়সী তর্কপ্রিয় পুরুষদের পাল্লায় পড়ে আমার সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেল। দামোদর ফিরে এলো আধ ঘন্টা পর। ওকে হাসপাতালে পাঠিয়েছিলাম মিরিক ও বাকি 2 জন কনস্টেবলের সুস্থতার খবর নিতে। দামোদর এসে বলল যে আজ বিকেলেই সবাইকে ডিসচার্জ করে দেওয়া হবে। কথাটা শুনে আমি দারুণ খুশি হলাম। দামোদরকে বললাম, খুবই ভালো খবর এনেছো দামোদর, এবার মিরিককে থানায় বসিয়ে রেখে আমরা দৌড়ঝাঁপ শুরু করব। আমার কথা শুনে দামোদর মুচকি হাসলো। বুঝলাম ওরও এভাবে থানায় বসে থাকতে আর ভালো লাগছিল না। রাত 10টা নাগাদ আমরা হোটেলে ফিরে এলাম। বহুবার বারণ সত্ত্বেও মিরিক আমার কথা শুনল না। বলল, আপনারা আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যান, এবারে হোটেলে গিয়ে বিশ্রাম করুন। অগত্যা হোটেলে পা রাখতেই দেখলাম মিস্টার রাহা রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছেন। বুঝতে পারলাম তিনি আমাদেরই অপেক্ষা করছেন। আমাদের দেখা মাত্র চিন্তিত স্বরে বললেন, তখন ওরকম ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। কিন্তু আপনি কি সত্যি সত্যি এবার সাংবাদিকদের ডাকবেন? আহা, চিন্তা করবেন না মিস্টার রাহা, আমাদের হাতে এখনও প্রায় 2 সপ্তাহ আছে। আশা করি কিছু একটা রাস্তা বেরোবেই। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। আপনারা ফ্রেশ হয়ে নিন, 10 মিনিটের মধ্যে খাবার পাঠাচ্ছি আপনাদের রুমে। শহরে তো অনেক হলো, এবার একটু জঙ্গলের দিকে যাওয়া যাক, কি বলো দামোদর? ঠিক বুঝলাম না স্যার। মাঝে মাঝে তুমি এত বোকা হয়ে যাও কেন বলো তো? তোমার ব্রেনের সিগন্যাল কি সবসময় সমানভাবে কাজ করে না নাকি? এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমার স্কুলের শিক্ষকরাও আমাকে তাই বলতেন। ওর সরল স্বীকারোক্তি শুনে এবার আমিও হেসে উঠলাম। তারপর বললাম, আমি বলছি যে যেখানে কঙ্কালগুলো পাওয়া গেছে তার আশেপাশে বেশ কিছু লোকালয় আসে শুনেছি। এবার আমাদের সন্ধান পর্ব ওখানে গিয়ে শুরু করতে হবে। কিছু না কিছু ক্লু পাওয়া গেলেও যেতে পারে, যদি না অন্য জায়গা থেকে খুন করে কাউকে এখানে এনে ফেলে না রাখা হয়। তাহলে আমাদের হাতে কিছু না কিছু জুটবেই। এভাবে তো আর একা একা 10খানা মানুষ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, কিছু তো একটা রহস্য আছেই। দামোদর আমার কথায় সায় দিল। ঠিক করা হলো কাল সকালেই আমরা সন্ধান শুরু করব। বসন্তকে সঙ্গী হিসাবে নিতে হবে। গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলতে ওকে দরকার পড়বে। আমিও দামোদর পরিকল্পনা মতো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তবে সিভিল ড্রেসে। পুলিশের ইউনিফর্ম দেখলে অনেকেই সরাসরি কথা বলতে ভয় পাবেন। পথে আমাদের সাথে বসন্ত যোগ দিল। কথা হলো যে বসন্ত আমাদের পর্যটক হিসাবে পরিচয় দেবে এবং তেমন সন্দেহজনক কিছু নজরে এলে ও যেন গ্রামে থাকার ব্যবস্থাটুকু করে দেয়। আমরা জঙ্গলের দিকে যাচ্ছি শুনে মিস্টার রাহা বললেন, সাবধানে যাবেন স্যার, ওই রাস্তার দিকে কিন্তু অনেকেই ভূত দেখেছে। তার উপর এতগুলো কঙ্কালও পাওয়া গেল। সাধারণ চোর ডাকাতের সঙ্গে তাও লড়া যায়, কিন্তু এসব অপশক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের মতো মানুষের পক্ষে একদমই সম্ভব নয় স্যার। সাবধানে যাবেন।
মানুষের বিশ্বাসে আঘাত করতে নেই, তাই এসব আদিভৌতিক আর মন গড়া গল্প শুনেও মিস্টার রাহার কথায় এবার আর হাসলাম না। এমনিই মানুষটা ব্যবসা উঠে যাওয়ার ভয়ে দিনরাত রাম নাম জপ করে চলেছে। শহর পেরিয়ে আমাদের জিপ ডেথ রোডে এসে পড়ল। মদনকে আমরা ছেড়ে দিলাম। ওকে বললাম, 3 দিনের মধ্যে যদি আমরা না ফিরি তুমি সরাসরি হেডকোয়ার্টারে গিয়ে খবর দেবে এবং বলবে এই জঙ্গলের আশেপাশে যতগুলো লোকালয় আছে সেখানে যেন আমাদের জন্য সার্চিং পার্টি পাঠানো হয়। মদন জিপ নিয়ে চলে যেতেই চারপাশে যেন আরও নিস্তব্ধতা নেমে এলো। শুধু গাছের পাতায় শিশিরের শব্দ আর থেকে থেকে অচেনা পাখিদের অদ্ভুত রকমের সব ডাক ভেসে আসছে। শীতকালে জঙ্গল যেন এক অন্য রূপ ধারণ করেছে। কেন যে কার্শিয়াংকে নিয়ে এত ভৌতিক ঘটনা প্রচলিত রয়েছে স্পষ্ট বুঝতে পারছিলাম। আমার পাশে যে বসন্ত ও দামোদরও ছিল সেটা শুধু ওদের হাঁটার শব্দ শুনেই টের পাচ্ছিলাম। বসন্ত বলেছিল যেখানে কঙ্কালগুলোকে পাওয়া গিয়েছে সেদিক দিয়ে গেলে নাকি আশেপাশের গ্রামগুলোতে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ওর কথা মেনে তাই করা হলো। যখন ঝোড়াটা অতিক্রম করার জন্য নিচের দিকে নামছি দেখলাম 2জন মানুষ ঝোড়ার কাছে কি যেন খুঁজছে। কুয়াশায় তাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমারও দামোদরের কেমন জানি সন্দেহ হলো। পিস্তলটা বের করে ধীরে ধীরে নিচে নেমে এলাম। তারপর লোক দুটোর দিকে তাক করে হাত ওপরে তুলতে বলতেই ওনারা আমাদের দিকে ফিরে মুচকি হাসলেন। লোক দুটোর মধ্যে একজনের মুখ দেখা মাত্রই আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আরে, এনাকে যে আমি চিনি। ইনিই সেই বৃদ্ধ যিনি পার্স হারিয়ে গেছে বলে থানায় রিপোর্ট লেখাতে এসেছিলেন। তবে আজ উনি একা নন, আমার বয়সী আরও একটি ছেলে ওনার সঙ্গে রয়েছে। পুলিশি কায়দায় গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আপনি কে? আর আপনাকে এই কেসের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এইভাবে যখন তখন দেখা যাচ্ছে কেন? ব্যাপার কি? এই কঙ্কালগুলো আপনার ক্রিয়াকর্মের ফল নয় তো? কোনটা ক্রিয়া আর কোনটা কর্ম সেটা বোঝা কি এত সহজ বাবা? ও হ্যাঁ, নাম জিজ্ঞেস করলে না? আমার নাম রুদ্রাক্ষ। আমি ভগবান মহাদেবের এক সামান্য সেবক মাত্র। ছোটবেলা থেকেই আমার রহস্য রোমাঞ্চ গল্প উপন্যাস পড়তে খুব ভালো লাগতো। আমার মনে হয় প্রায় সব শিশু কিশোরদেরই লাগে। কিন্তু বড় হয়ে যখন আমরা বুঝতে পারি সেসব শুধু কল্পনা মাত্র, বাস্তব জীবন আসলে বড্ড রুক্ষ ও একঘেয়ে, তখন আমাদের ভেতর থেকে শৈশবকালের ওই কল্পনা শক্তি মুছে যেতে শুরু করে। সব কিছু আমরা যুক্তি দিয়ে বিচার করতে শুরু করি। তাই রুদ্রাক্ষ নামে ওই সাধু বাবা যখন তার কথা বলা শেষ করলেন আমি হো হো করে হেসে উঠেছিলাম। ফের আরেকখানা সিগারেট ধরিয়ে বললেন ইন্সপেক্টর দাস। ডিএসপি সাহেব বললেন, কি এমন বলেছিলেন রুদ্রাক্ষবাবু? তিনি বলেছিলেন যে ওই কঙ্কালগুলোর বয়স নাকি 200 বছর। রবীন্দ্রনাথ বাবুর মুখে এমন অবিশ্বাস্যকর কথা শুনে সকলের চক্ষু ছানা বড়া। উত্তেজিত স্বরে অফিসার বরাট জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলেন কি? তাহলে আর বলছি কি স্যার, ভেবেছিলাম লোকটা নিজেকে বাঁচাতে গল্পের গরু গাছে তোলার চেষ্টা করছে। অপরাধীদের মধ্যে এরকম একটা প্রবণতা চিরকালই থাকে, বিশেষত যেখানে এতগুলি কঙ্কাল একসঙ্গে পাওয়া গেছে সেখানে সাইকো কিলারের কথাই আমার সবার প্রথম মাথায় এসেছিল। কেন জানি না, সামনে উপস্থিত ওই লোক দুটোকে দেখে সেই ধারণা ততক্ষণে বদ্ধমূল হতে শুরু করেছে। তার উপর ওনাদের কাছে নাগরিকত্বের প্রমাণপত্র চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারল না। কোন হোটেলে উঠেছেন সেটাও সঠিকভাবে বলতে পারলেন না। আর জানেনই তো, এই সমস্ত সাইকো খুনিদের বারবার খুনের জায়গা ঘুরে দেখবার একটা প্রবল ইচ্ছে মনের ভেতর অনবরত কাজ করে। তাই সব কিছু মিলিয়ে 2 2 4 হতেই ওদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে চললাম। বসন্তকে বললাম সে যেন সুনীল বসুমাতা, মিস্টার রাহা এবং নাগরিক মঞ্চের সভাপতি ভবেশবাবু সহ বাকিদের খবর দিয়ে 8 ঘন্টার মধ্যে থানায় উপস্থিত হতে বলে।
বসন্ত চটপটে ছেলে, ওর দৌলতে সকলেই সময়ের মধ্যে থানায় এসে উপস্থিত হলেন। মুশকিল হয়েছিল মিস্টার বসুমাতাকে নিয়ে, তিনি নাকি আসতে চাইছিলেন না। এদিকে রুদ্রাক্ষবাবু বা ওনার সাগরেদ নন্দকিশোর গোটা পথ কিন্তু কোনো কথা বলেননি। এমনকি সবাই যখন ওনাদের দেখতে লকআপে এলেন, দুজনের মধ্যে কেউই টু শব্দটি অবধি করলেন না। মিস্টার রাহা বললেন যে তিনি খোঁজ নিয়ে দেখেছেন রুদ্রাক্ষবাবু বা নন্দকিশোর নামে কেউই কোনো হোটেলে চেক ইন করেননি। ভবেশবাবু বললেন ওনাদের এই এলাকায় আগে কেউ দেখেননি। গ্রামের কোনো বাড়িতে উঠলে আলাদা ব্যাপার, সে ব্যাপারে তিনি কিছু জানেন না। বাকিরাও প্রায় একই জবাব দিল যে কেউই এনাদের আগে দেখেননি বা চেনেন না। এরপর বসুমাতাকে জিজ্ঞাসা করলাম, এনারাই কি তারা যারা আপনার স্ত্রী ও মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল আর আপনি বাধা দিয়েছিলেন বলেই আপনাকে মেরেছিল? বসুমাতা দেখলাম আমার কথা শুনে গুটি গুটি পায়ে লকআপের দিকে এগিয়ে গেলেন। সময় নিয়ে ভালো করে বন্দি দুজনকে দেখে ভয় ও আতঙ্কে চিৎকার করে উঠে বললেন, এরাই আমার বউ আর মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। তারপর হতভম্ব হয়ে গায়ের জোরে গারদের লোহার শিক ধরে নাড়াতে লাগলেন। কনস্টেবল দুজন এসে ওনাকে কোনো মতে সরিয়ে নিয়ে গেল। এরপর ধীরে ধীরে বাকি সবাই বিদায় নিতেই দামোদর আমার কাছে এসে বলল, ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে গেল না স্যার? আমার মনে হয় কোথাও কোনো ফাঁক ফোকর রয়ে গেছে। যারা 10-10খানা খুন করতে পারে তারা এত সহজে ধরা দিয়ে দেবে? দামোদরের কথার গুরুত্ব আমিও বুঝতে পারছিলাম। তাছাড়া এও জানতাম মানসিক ভারসাম্যহীন একজন মানুষের কথায় কখনোই মার্ডার কেস সাজানো যায় না। কিন্তু যদি এনারা সত্যি সত্যি খুন করে না থাকেন, তাহলে গ্রেপ্তারির সময় বা এখন কোনো প্রতিবাদ করলেন না কেন? কথাটা ভাবতে ভাবতেই ঘাড় ঘুরিয়ে লকআপের দিকে তাকিয়েছি। দেখলাম রুদ্রাক্ষবাবু ও ওনার সাগরেদ নন্দকিশোর আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। মিরিকের সেদিন নাইট ডিউটি ছিল, আমরা তাই ওকে সব বুঝিয়ে দিয়ে হোটেলে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ভোরের দিকে দরজায় ধাক্কা আর শোরগোলে শব্দে ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে জেগে উঠে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম রিসেপশনের সামনে বহু লোক জমে গেছে, আর মিস্টার রাহা বাচ্চা মানুষের মতো সমানে কেঁদে চলেছেন। আমাকে দেখতে পেয়ে তিনি প্রায় ছুটে এলেন এবং হাত ধরে কান্না মেশানো গলায় অনুরোধের সুরে বললেন, আমার স্ত্রী ও পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, আপনি কিছু একটা করুন। যদি ওদের কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না স্যার, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে এইসব কি বলছেন মিস্টার রাহা? কোথায় গিয়েছেন ওনারা? আর আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না কেন? স্পষ্ট করে বলুন, কি বলতে চাইছেন? আমার গলার স্বরে মৃদু রাগের বহিঃপ্রকাশ ঘটতে দেখে আরও ভেঙে পড়লেন কার্শিয়াং হোটেল মালিক ইউনিয়নের প্রেসিডেন্ট অমরেশ রাহা। কান্না জড়ানো গলায় বললেন, বলবো, সব বলবো। তার আগে আমাকে ওই সাধু বাবার কাছে নিয়ে চলুন, যাকে গতকাল গ্রেপ্তার করেছেন। আমাদের হন্তদন্ত হয়ে থানায় ঢুকতে দেখে মিরিক উঠে দাঁড়াল। চোখে মুখে হাজারো জিজ্ঞাসা, কিন্তু আমার হাতে তখন এত কিছু বলার মতো সময় ছিল না। মিরিককে বললাম, তুমি চট করে লকআপের চাবিটা নিয়ে এসো এখনই। মিরিক আমার কথা মেনে তাই করলো। ও লকআপ খুলে দিতেই মিস্টার রাহা ছুটে গিয়ে রুদ্রাক্ষবাবুর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। বাবা, 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 আমার স্ত্রী পুত্রকে বাঁচান সাধু বাবা। আমার হোটেলে নিজে যেচে এসে সাবধান করার পরেও আমি আপনার কথা শুনিনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আজ আপনার আশঙ্কাই সত্যি হয়েছে সাধু বাবা। ওদের কারা যেন অপহরণ করে নিয়ে গেছে। আপনাকে আমি চিনতে পারিনি সাধু বাবা, দয়া করে আমার উপর রাগ করবেন না। আপনি আমার শেষ ভরসা, ওদের আপনি বাঁচিয়ে আনুন। না হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সাধু বাবা, না হলে যে আমি নিজেকে। রুদ্রাক্ষবাবু মিস্টার রাহাকে শান্ত করে আমার দিকে ফিরে বললেন, আমি জানি তুমি অলৌকিকে বিশ্বাস করো না বাবা, সে নাই করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমাকে যে যেতে হবে, না হলে ওনার স্ত্রী ও পুত্রের সমূহ বিপদ তোমাদেরও। সমগ্র কার্শিয়াং জুড়ে এক অশুভ শক্তি ধীরে ধীরে জেগে উঠছে।
এতটা সাবধানতার সঙ্গে সে কাজ সারছে যে আমি কোনোভাবেই তার নাগাল পাচ্ছিলাম না। আজ পেয়েছি। তোমার তদন্তের দৌলতেই আমাকে যেতে দাও। আমার তদন্তের দৌলতে? হ্যাঁ বাবা, তুমি আমাকে বিশ্বাস করে আজ সারা দিনের জন্য মুক্তি দাও। কথা দিচ্ছি, কাজ শেষ হয়ে গেলে আমি নিজেই আবার থানায় ফিরে আসব। বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, লোকটার কথায় এক অদ্ভুত রকমের জাদু ছিল। আমি ওনাকে এক লহমায় বিশ্বাস করে ফেললাম এবং কোনো আইন কানুন নিয়ম নীতির তোয়াক্কা না করে একদিনের জন্য ওনাকে ওনার শাগরেদকে লক আপ থেকে মুক্তি দিয়ে দিলাম। যাওয়ার আগে আমাদের দিকে ফিরিয়ে উনি বললেন, ঠিক সন্ধে 6টায় সকলে ভবেশ তিওয়ারির বাড়ির পেছনে যে বাগানটা আছে সেখানে এসে দাঁড়াবে সবাই। এই কাজে আমার তোমাদের সাহায্যও লাগবে। রুদ্রাক্ষবাবুর কথা মতো আমরা 6টা বাজার আগেই ভবেশ তিওয়ারির বাড়ির সামনে এসে পৌঁছলাম। ভবেশ তিওয়ারি নামটা সারাদিনই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। উনি এমন কাণ্ড করতে পারেন কিভাবে? ভাবতে গিয়ে দেখলাম ওনার পক্ষেই এমন নৃশংসতার জাল বোনা সম্ভব, কারণ উনি একজন শিক্ষক, নাগরিক মঞ্চের সভাপতি, কার্শিয়াংয়ের একজন প্রভাবশালী ব্যক্তি। সহজে কেউ ওনাকে সন্দেহ করবে না, কিন্তু তাই বলে এভাবে একের পর এক খুন? লোকটা কি সাইকোপ্যাথ? অলৌকিকে তখন আমার একদমই বিশ্বাস ছিল না, তাই রুদ্রাক্ষবাবুর বলা একটা কথাতেও আমার বিশ্বাস হয়নি। শুধু আমি দেখতে চেয়েছিলাম এর শেষ কোথায়। তেমন হলে আজ রাতেই এদের সবাইকে গ্রেপ্তার করে আগামীকাল সকাল সকাল হেডকোয়ার্টারে চালান করব। আমি দামোদর, মিরিক সেই ধরনের প্রস্তুতি নিয়েই এসেছি। বাগানবাড়ির সঙ্গে লাগোয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ঝোপঝাড়ে ভরে গেছে। একদিকে ভালোই হয়েছে, খুব সহজেই এতগুলো মানুষ গা ঢাকা দিয়ে থাকতে পেরেছি। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু থেকে থেকে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। ভাগ্য ভালো যে শীতকাল হওয়ায় মশার উপদ্রব নেই। ঘড়ির ডায়ালে টর্চ ফেলে মিরিক বলল, প্রায় 15 মিনিট কেটে গেছে স্যার, কিন্তু রুদ্রাক্ষবাবু বা তার শাগরেদের কোনো পাত্তা নেই। ওনারা আমাদের ফাঁকি দিয়ে পালালেন না তো? কথাটা তুমি ভুল বলনি মিরিক, যদিও ওরা পালালেও কোনো অসুবিধা নেই। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাল থেকেই বলছে যে খুনগুলো ওনারা করেননি। দামোদরেরও একই মত। আমরা তো মিস্টার রাহাকেই সন্দেহ করছিলাম, যেভাবে তিনি কঙ্কাল উদ্ধারের দিন সকালবেলায় ছুটে এসেছিলেন। আমি খুন করিনি স্যার, আমি তো এসেছিলাম নিজের ব্যবসা বাঁচাতে। আমাকে প্রশান্তবাবু খবর না দিলে তো জানতেই পারতাম না। কি বললেন? প্রশান্তবাবু আপনাকে খবর দিয়েছিলেন? হ্যাঁ স্যার, উনি সকাল সকাল হোটেলে এসে আমাকে বললেন যে জঙ্গলে কঙ্কাল পাওয়া গেছে, কিভাবে ওখানে পৌঁছানো যাবে সেটাও বললেন। তাই তো আমি সেদিন অত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারলাম। ঠিকই তো, প্রশান্তবাবু কোথায়? ওনার তো গত কয়েকদিন ধরেই কোনো খবর নেই। আমার করা এই প্রশ্নের উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দেখলাম একটা গাড়ি এসে ভবেশবাবুর বাড়ির সামনে থামল। গাড়িটা আমি চিনি, ওটা ফরেস্ট অফিসার প্রশান্ত ছেত্রীর গাড়ি। কিন্তু তিনি এই সময় ভবেশবাবুর বাড়িতে কি করছেন? গাড়ির শব্দ পেতেই ভবেশবাবু বেরিয়ে এলেন। কয়েক মিনিট বাদেই বাগানের দিকের ঘরটায় আলো জ্বলে উঠল। বুঝলাম ওটা ভবেশবাবুর ড্রয়িং রুম। ওনারা কি কথা বলছে সেটা শোনার জন্য বাকিদের পেছনে রেখে আমি এগিয়ে গেলাম জানালার কাছে। কাঠের পাল্লায় কান পেতে শুনতে পেলাম, ঠিক আছে দাদা, যাওয়া যাক। তবে এইটুকু বাদে আর কিছু শুনতে পেলাম না, কারণ ততক্ষণে বাতি নিভিয়ে ভবেশবাবু ও প্রশান্তবাবু ড্রয়িং রুম থেকে বেরিয়ে পড়েছেন। কি হলো, যাবেন না? ওনারা তো বেরিয়ে গেলেন। অন্ধকারে ঘাড়ে হাত পড়তেই দেখলাম রুদ্রাক্ষবাবুর শাগরেদ নন্দকিশোর আমায় ডাকছেন। কাদের কথা বলছেন? আজ যাদের সমস্ত জারিজুরি শেষ করতে আমরা একজোট হয়েছি তাদের।
পুলিশের চাকরিতে ঢুকে বহু অপরাধীকে লুকিয়ে ফলো করেছি, তাড়া করেছি, এনকাউন্টারও করেছি বেশ কিছু, কিন্তু ওই রাতের মতো অদ্ভুত ও শিহরণ জাগানো অভিজ্ঞতা আমার এখনো হয়নি, হবেও না। বাড়ি থেকে বেরিয়ে সোজা পাইন গাছের ঘেরা জঙ্গলে ঢুকে পড়েছিলেন প্রশান্ত ছেত্রী ও ভবেশ তিওয়ারি, হাতে হ্যারিকেন এবং একটি সাদা রঙের পুটলি। ঠিক পেছনেই যে আরও 6 জন মানুষ ওনাদের অনুসরণ করে আসছে তাতে ওনাদের বিন্দুমাত্র ধারণা নেই। আপন খেয়ালে গল্প করতে করতে এগিয়ে চলেছেন দুজন। 20 মিনিট ধরে হাঁটার পর জঙ্গলের মাঝে একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় এসে দাঁড়ালেন ওরা। মোটা থামের মতো পাইন গাছের গায়ে মশাল জ্বালানো, দূর থেকেই তাই সব স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রশান্তবাবু ব্যাগটা মাটিতে রেখে ডাক দিলেন, কিরে তোরা সব কোথায়? ওনার ডাক শুনতেই অন্ধকারের আড়াল থেকে প্রায় 7-8 জন ছেলে বেরিয়ে এলো। ওদের আমি চিনি, এরা যে সেদিনের ফরেস্ট গার্ডগুলো। আরও অবাক হলাম এই দেখে যে বসন্তও ওদের মাঝে উপস্থিত। স্যার বলছি, ওটা কি বসন্ত? হ্যাঁ দামোদর, বসন্ত। কিন্তু ও ঈদের সাথে এসে জুড়েছে কেন? ছেলেটাকে তো ভালো ভেবেছিলাম। আমার কথার ফাঁকে প্রশান্তবাবু যেন হাত নেড়ে কি নির্দেশ দিলেন। দেখলাম 3 জন ছেলে আবার অন্ধকারে মিলিয়ে গেল এবং মিনিট খানেক পরেই একজন মহিলা ও একটি বাচ্চা ছেলেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় নিয়ে এসে বসিয়ে দিল পরিষ্কার জায়গাটির ঠিক মাঝে, যেখানে এঁকে রাখা আছে একটা সাদা রঙের কুণ্ডলি। আর ঠিক তখনই আমাদেরকে অবাক করে দিয়ে ভয়, উত্তেজনা ও আতঙ্কে চিৎকার করে উঠলেন মিস্টার রাহা। বুঝতে পারলাম এরাই ওনার স্ত্রী ও পুত্র, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মিস্টার রাহার হঠকারিতায় প্রশান্ত ও ভবেশবাবুর নজর এসে পড়ল আমাদের উপর। হাতে আর কোনো উপায় না দেখতে পেয়ে আমি পিস্তল বাগিয়ে ধরে বেরিয়ে এলাম গাছের আড়াল থেকে। বললাম, হাত উপরে তুলুন দুজনে। মিস্টার রাহা স্ত্রী ও পুত্রকে অপহরণ করার জন্য আমি আপনাদের গ্রেপ্তার করছি। দামোদর, হাত কোড়া এনে পরিয়ে দাও ওনাদের। দামোদর, মিরিক। এতগুলো ডাকেও ওদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘাড় ঘোরাতেই দেখি পিছনে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। আমার এরকম অসহায় অবস্থা দেখে জোরে হেসে উঠলেন প্রশান্তবাবু। ওনার সেই সরল সাধারণ মুখ, বোকা বোকা চেহারা সব উধাও হয়ে গিয়েছে। এই যেন এক নতুন প্রশান্ত ছেত্রী। তিনি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন, কি হলো মিস্টার দাস, চালান গুলি? দেখি আপনার ওই সিসার বুলেটের কত দম। পরিবেশটা ওরকম ভুতুড়ে ছিল দেখে কিনা জানি না, ওনাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমার এবার কেমন জানি ভয় করতে শুরু করলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আর এগোবেন না প্রশান্তবাবু, আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। আর এগোবেন না। করুন গুলি। এগোবেন না। করুন, দেখি আপনার কত দম। প্রশান্তবাবু উদ্যত পিস্তল দেখেও পিছ পা হচ্ছে না দেখে আমি নিরুপায় হয়ে ট্রিগারে চাপ দিলাম। 9mm এর বুলেট সজোরে ছুটে গেল ওনার বুক লক্ষ্য করে, কিন্তু কোথায় কি? সামান্যতম আঘাতও পেলেন না প্রশান্তবাবু। যেভাবে এগিয়ে আসছিলেন ঠিক সেভাবেই এগিয়ে এসে কবজি দুমড়ে মুচড়ে আমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিলেন। লোকটার গায়ে যে এতখানি জোর আমি তা ভাবতেও পারিনি। সামান্যতম বাধাও দিতে পারলাম না ওনাকে। পিস্তলটা এবার তিনি আমার দিকে বাগিয়ে ধরে ভবেশবাবুকে উদ্দেশ্য করে বললেন, ভবেশ, ওর হাত আর মুখটা ভালো করে বাঁধ, তারপর কুণ্ডলির মাঝে নিয়ে বসা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ভবেশবাবু নির্দেশ মতো কাজ সারলেন। কুণ্ডলিটির আকার অদ্ভুত ধরনের, মাঝে একটা বড় বৃত্ত আর তাকে ঘিরে ত্রিভুজ, চতুর্ভুজ থেকে শুরু করে আরও বিচিত্র সব আকারের ছবি আঁকা। দেখলাম একে একে বাকিদের ওই কুণ্ডলির ওপরে এনে বসানো হলো। মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় কেউই কোনো কথা বলতে পারছিল না, শুধু করুণ মুখে একে অপরের দিকে চেয়ে আছি। প্রশান্তবাবু পুটলি খুলে সিঁদুর মাখানো লাল রঙের চাল কুণ্ডলির ওপর ও আমাদের গায়ে ছিটিয়ে দিলেন। তারপর বসন্ত বাকি গার্ডরা আমাদের ঘিরে কুণ্ডলি বরাবর বসে পড়ল। বসন্তের দিকে তাকালাম, কিন্তু ও যেন আমাকে চিনতেই পারল না।
এরপর প্রশান্ত ছেত্রী কুণ্ডলীর ঠিক মাঝে আঁকা বৃত্তটায় এসে বসলেন। তারপর ভবেশবাবুকে নির্দেশ দিলেন, মশালগুলো সব নিভিয়ে দে ভাই। ভবেশবাবু শেষ মশালটা নিভিয়ে দিতেই ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ, আর কুণ্ডলীর সাদা রেখাচিত্রগুলো ওই নিকষ আধারে অদ্ভুত রকমের সবুজ আলো ছড়িয়ে জ্বলজ্বল করতে লাগলো। কয়েক সেকেন্ড বাদেই অনুভব করলাম আমার শরীর বেয়ে কি যেন উপরের দিকে উঠছে। জিনিসটা শামুকের শরীরের মতো নরম ও পিচ্ছিল। তারপর সেটা মুখ বেয়ে আরও উপরে উঠে আমার মাথার ঠিক মাঝখানে স্থির হয়ে বসে পড়ল। আর আমার সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন দূর, বহু দূরে কোনো অজানা জায়গায় ছুটে চলেছি। খানিকক্ষণ বাদেই দৌড়টা থেমে গেল, আর চোখ খুলতেই দেখতে পেলাম আমি আগের ঘন পাইনের জঙ্গলেই বসে আছি, কিন্তু এবার আর আমার হাত বা মুখ বাঁধা অবস্থায় নেই। খানিকটা ধাতস্থ হতেই শুনতে পেলাম দূরে কোথাও জোর হাঙ্গামা বেঁধেছে। জঙ্গলের অন্ধকার ভেদ করে অজস্র আগুন শিখা ছুটে আসছে আমাদের দিকে। নিজের নাম শুনে সম্বিত ফিরতেই দেখলাম রুদ্রাক্ষবাবু, হাতে একটি বড় মাপের মশাল। ওনার দিকে তাকাতেই দেখতে পেলাম ওনার বয়স যেন অনেকখানি কমে গেছে। তিনি আমাকে মাটি থেকে টেনে হেসেটে তুলতেই মশালের আলোতে দেখতে পেলাম আমারও বয়স কমে গেছে। এসব যে কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। রুদ্রাক্ষবাবু হাতে ধরা মশালটা নিভিয়ে দৌড় লাগালেন সামনের দিকে। ওনার দেখা দেখি আমিও তাই করলাম। দুজনে ছুটে গিয়ে একটি বড় গাছের গুড়ির আড়াল লুকোনোর কয়েক মিনিট বাদেই একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে সামনের দিকে ছুটে গেল। রুদ্রাক্ষবাবুকে জিজ্ঞাসা করলাম, ওরা কারা? আর আমার বয়স এভাবে কমে গেল কিভাবে? আমরা কি অতীতে চলে এসেছি নাকি? আর এসব হচ্ছেটা কি? আমাদের বয়স কমেনি রবীন্দ্রনাথ, শুধু ইন্দ্রিয়ের ক্ষমতা কমে যাচ্ছে। আমরা নিজেদের বাচ্চা ভাবতে শুরু করেছি। চতুর্থ মাত্রায় ঠিক এমনই হয়। ইন্দ্রিয়ের ক্ষমতা যত কমতে থাকবে তত আমাদের চেনা জগতের অস্তিত্ব মুছে যেতে থাকবে। হাতে বেশি সময় নেই, এসো এসো চলো। আরে চতুর্থ মাত্রায় ইন্দ্রিয়ের ক্ষমতা কমে যাওয়া, আবার 200 বছরের পুরনো কঙ্কাল। আরে আপনি যে গত দুদিন ধরে কি যে বলে চলেছেন আমি কিছুই বুঝতে পারছি না। পরে সব জানতে পারবে। এখন আমার পেছন পেছনে এসো। নন্দকিশোর, তুমি তৈরি তো? রুদ্রাক্ষবাবুর ডাক শোনা মাত্রই নন্দকিশোর যেন অন্ধকার ফুঁড়ে আবির্ভূত হলেন। আমিও এবার আর তেমন অবাক হলাম না, বরং কলের পুতুলের মতো ওনাদের অনুসরণ করলাম। খানিকটা এগোতেই দেখি আমরা ফের জঙ্গলের সেই পরিষ্কার জায়গাটায় এসে পৌঁছেছি। তবে জায়গাটা এখন একদমই আগের মতো শান্ত নিরিবিলি নয়। খানিকক্ষণ আগে ছুটে আসা প্রায় 40 মানুষ জায়গাটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। রুদ্রাক্ষ আমায় ফিসফিস করে বললেন, গাছে চড়তে পারো? হ্যাঁ পারি তো। তাহলে সামনের গাছটা বেয়ে উপরে উঠে যাও। এই কাঁসরা লাঠিটা সঙ্গে রাখো। যখনই দেখবে আমাদের উপর আক্রমণ শুরু হয়েছে, গায়ের সমস্ত শক্তি দিয়ে জোরে বাজাতে শুরু করবে। ওটা পারবে তো? তোমার ওই বাজনার উপরই সবকিছু নির্ভর করবে কিন্তু। রুদ্রাক্ষবাবুর হাত থেকে কাঁসরটা নিয়ে আমি দৃঢ়কণ্ঠে বলে উঠলাম, হ্যাঁ পারবো পারবো। এরপর চোখের সামনে একের পর এক যা ঘটনা ঘটে চলল, তাতে আমার এতদিনের চেনা জগৎ, ধ্যান ধারণা, বাস্তববাদী মনোভাব সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। কাঁসর লাঠি হাতে গাছে চড়তেই দেখলাম এক দীর্ঘদেহী মহিলা কুণ্ডলীর ঠিক মাঝে দাঁড়িয়ে আছেন। কি বিভৎস তার চেহারা, যেন রূপকথার গল্পে বর্ণিত কোনো ডাইনি। উনি ডান হাতে একজন আহত মহিলার চুলের মুঠি ধরে রয়েছেন, আর বাম হাতে আরেকটি 4-4.5 বছরের ছেলের ঘাড়। আগের কঙ্কালগুলোর প্যাটার্ন আর অপহরণের ধরন দেখে বুঝে গিয়েছিলাম যে এরা নিশ্চয়ই মা ও ছেলে। ভালো করে খেয়াল করতেই দেখলাম না, এনারা মিস্টার রাহার স্ত্রী ও পুত্র নয়। ওরকম একটা বিভৎস নারকীয় দৃশ্যের দিকে তাকিয়ে আছি। হঠাৎ শুনলাম আমি যে গাছে বসে আছি তার ঠিক নিচেই একটি ষাঁড় গর্জন করে উঠল।
চোখ নামাতেই দেখলাম নন্দকিশোরের দেহ ধীরে ধীরে ষাঁড়ে রূপান্তরিত হচ্ছে। তখন আমার মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সামান্য মানুষ থেকে নন্দকিশোরের এক বৃহৎ মহাবৃষে রূপান্তরও আমার স্বাভাবিক মনে হলো। রুদ্রাক্ষবাবু এই ফাঁকে মশালটা জ্বালিয়ে নিয়েছেন। তারপর তিনি ষাঁড় রূপী নন্দকিশোরের পিঠে চড়ে বসলেন আর ছুটে গেলেন ওই কুণ্ডলীর দিকে। দেখে মনে হলো যেন স্বয়ং মহাদেব আর প্রভু নন্দী ছুটে যাচ্ছেন অশুভের বিনাশ করতে। এত বড় চেহারার উন্মত্ত ও ক্রোধান্বিত ষাঁড়কে ছুটে আসতে দেখে লাঠি সোটা হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো কিন্তু এক ফোঁটাও ভয় পেল না, বরং তারা লাঠি বাগিয়ে দেওয়ালের মতো একে অপরের আরও কাছাকাছি দাঁড়িয়ে ওই ডাইনিকে আড়াল করার চেষ্টা করল। রুদ্রাক্ষবাবু ও নন্দকিশোরও ওদের দেখে দমলেন না, সোজা গিয়ে আক্রমণ করলেন ভিড়ের ওপর। সে এক হুলুস্থুলুস কাণ্ড। নন্দকিশোরের সিংহের গুঁতো খেয়ে একের পর এক মানুষ এদিক ওদিক ছিটকে পড়ছে, কেউ লেজের বাড়ি খেয়ে ধরাশায়ী হচ্ছে। রুদ্রাক্ষবাবু এই গণ্ডগোলের সুযোগটাই নিলেন। দেখলাম তিনি কখন যেন ভিড় এড়িয়ে ডাইনির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। দূর থেকে হলেও বুঝতে পারছিলাম তিনি হাত নেড়ে ডাইনিকে এসব খুনোখুনি বন্ধ করতে বলছেন, কিন্তু সেই ডাইনি ওনার কোনো কথা শুনল না। এক লহমায় ভেঙে দিল ডান হাতে ধরে থাকা মহিলার ঘাড়। উফ, কি বিভৎস সেই দৃশ্য! এখনো ভাবলে হাত পা অবশ হয়ে আসে। ডাইনির এই নৃশংসতা দেখে রুদ্রাক্ষবাবু তীব্র রাগে এত জোরে গর্জন করে উঠলেন যে হাজারটা বজ্রপাত আর অজস্র ভূমিকম্প একসঙ্গে আছড়ে পড়ল। আর সেই মুহূর্তেই কে যেন আমার কানের কাছে বলে গেল, বাজাও রবীন্দ্রনাথ, বাজাও। আমিও কথাটা অনুভব করা মাত্রই গাছের উপর বসে প্রাণপণে কাঁসর বাজাতে আরম্ভ করলাম। দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ হতে শুরু করেছে। নন্দকিশোরকে আক্রমণ করতে থাকা মানুষগুলো মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল, আর সেই ডাইনিও বাচ্চা ছেলেটাকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। রুদ্রাক্ষবাবু কিন্তু এরই অপেক্ষায় ছিলেন। তিনি কোমর থেকে একটা লম্বা দড়ির মতো জিনিস বার করে ডাইনিকে পেঁচিয়ে ধরলেন। ডাইনিটি বহু চেষ্টাতেও নিজেকে সেই বাঁধন থেকে ছাড়াতে পারছিলেন না। নন্দকিশোরও ততক্ষণে মানুষের রূপে ফিরে এসেছেন। সে এগিয়ে গিয়ে ডাইনির মাথা থেকে কি যেন একটা মাটিতে ছুঁড়ে ফেলল, আর সেটাকে পা দিয়ে পিষে দিতেই ডাইনি মাটিতে লুটিয়ে পড়ল। তারপর কি হয়েছিল তার মনে নেই, শুধু বুঝতে পারছিলাম আমি আবারও কোনো অজানা জগতে ছুটে চলেছি। যখন দৌড় থামল দেখলাম ভোর হয়ে গেছে, আর আমি আবারও সেই পাইন গাছ ঘেরা জঙ্গলে বসে আছি। তবে এটা আমার চেনা জগতের পাইন জঙ্গল। কি রবীন্দ্রনাথ, ঘুম ভাঙলো অবশেষে? আমি উত্তর না দিয়ে ওনার দিকে তাকিয়েই ছিলাম। রাতে ওটা স্বপ্ন ছিল না সত্যি ঠাউর করার চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল যেন লক্ষাধিক বছর ধরে চলে আসা কোনো দীর্ঘ রাত, আর এক গভীর ঘুম থেকে জেগে উঠলাম সবাই। মিরিক, দামোদর, মিস্টার রাহা ও ওনার স্ত্রী ও পুত্র সকলকেই অক্ষত অবস্থায় দেখে মনটা আনন্দে ভরে উঠল। নন্দকিশোরকে জিজ্ঞেস করলাম, রুদ্রাক্ষবাবু কোথায়? ওই যে গুরুদেব ওখানে বসে আছেন, আপনার ঘুম ভাঙারই অপেক্ষা করছেন। আমাদের গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে তো নাকি? নন্দকিশোরের কথা শুনে আমি হাসলাম। তারপর মাটি থেকে উঠে এগিয়ে গেলাম রুদ্রাক্ষবাবুর দিকে। দেখলাম তিনি একটা পুরনো গাছের গুঁড়ির উপর বসে আছেন, সঙ্গে আরেকটি বাচ্চা। বাচ্চাটার মুখ দেখা মাত্রই আমি ফের আরেকবার চমকে উঠলাম। আরে, এ যে কাল রাতের বাচ্চাটা যার মাকে ডাইনিটা মেরে ফেলেছিল। তবে তবে কি যা ঘটেছে সবটাই সত্যি। কিন্তু রুদ্রাক্ষবাবু যে বললেন সব ঘটেছে আমার ইন্দ্রিয়ের ক্ষমতা হ্রাসের ফলে। রুদ্রাক্ষবাবু আমার মুখ দেখেই বুঝে ফেলেছিলেন যে
অজস্র প্রশ্ন আমার মনে ঘূর্ণিঝড়ের মতো পাক খাচ্ছে। তিনি বললেন, বস রবীন্দ্রনাথ, একে একে তোমার সব কৌতূহল আমি দূর করছি। বলো, কি জানতে চাও? প্রথমেই বলি, আমাকে ক্ষমা করে দেবেন রুদ্রাক্ষবাবু। না জেনে বুঝেই আমি আপনাদের গ্রেপ্তার করেছিলাম। না না, তুমি গ্রেপ্তার না করলে আমাদের পরিকল্পনা সফল হতো না রবীন্দ্রনাথ। তাই তো বলেছিলাম যে তোমার তদন্তের ফলেই আমি ওই পাপীর নাগাল পেয়েছি। আমি যে থানায় পার সারানোর অজুহাত দেখিয়ে দুদিন থানায় গিয়েছিলাম, সেটা শুধুমাত্র তোমার ও তোমার সহকারীদের দক্ষতা কতদূর তা যাচাই করতে। কারণ সাহসী মানুষ ছাড়া তো আর এমন অপশক্তির মুখোমুখি হওয়া সম্ভব নয়। আপনি যে আমাদের ওপর ভরসা রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ রুদ্রাক্ষবাবু। কিন্তু প্রশান্ত ছেত্রীরা কোথায়? এত বড় অপরাধের জন্য ওদের চরম শাস্তি প্রাপ্য। গ্রেপ্তার করে আজই আমি ওদের হেডকোয়ার্টারে চালান করব। সেসবের আর দরকার পড়বে না বাবা, চরম শাস্তি পেয়েছে ওরা দুজনেই। আপনি যে দুদিন ধরে কি বলছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। দয়া করে আমাকে সব খুলে বলুন না। ঠিক আছে, শোনো তবে। আমাদের ভারতবর্ষকে এক কথায় তন্ত্রচর্চার পীঠস্থান বলা হয়। প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায়, প্রতিটি গ্রাম ও শহরে এত এত রহস্য লুকিয়ে আছে যার ইয়ত্তা নেই। তেমনি এই কার্শিয়াংয়েও রয়েছে। আজ থেকে 200 বছর আগে এখানে এক মহিলা বাস করতেন। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, বিজ্ঞানী, জ্যোতির্বিদ ও শিক্ষিকা। কিন্তু তার এই জ্ঞানার্জনের স্পৃহা তাকে চরম বিপদের দিকে ঠেলে নিয়ে গেল। ব্রিটিশরা একজন ভারতীয় নারী, বিশেষত কার্শিয়াংয়ের মতো প্রত্যন্ত অঞ্চলের একজন নারীর ক্রমাগত উন্নতি দেখে সহ্য করতে পারলেন না। রটিয়ে দিলেন যে এই নারী একজন ডাইনি। তুমি তো জানোই আগে মেয়েদের উপর কেমন অত্যাচার হতো। এক্ষেত্রেও তাই হলো। ওই মহিলাকে এই পাইন বাগানে পুড়িয়ে মারা হলো। সেই নারকীয় পৈশাচিক ক্রিয়াকলাপ সেরে যে যার মতো বাড়ি চলে গেল। মহিলার দগ্ধ নিথর দেহ মাটিতে পড়ে রইল। কিন্তু বাড়ি যাবার আগে একটু ভালো করে লক্ষ্য করলে ওনারা দেখতে পেতেন যে মহিলাটির দেহ আগুনে পুড়লেও তাতে তখনও সামান্য প্রাণবায়ু অবশিষ্ট রয়েছে। একে তো অর্ধমৃত, তার উপর পোড়া দেহ। এমন অবস্থায় নানা অশুভ শক্তি এসে ঘিরে ধরে মৃত্যু পথযাত্রী মানুষকে। তারা বিভিন্ন লোভ দেখিয়ে ভালো ও শুভ বুদ্ধি সম্পন্ন আত্মাকে নিজেদের কক্ষিগত করতে চায়। এক্ষেত্রেও তাই হলো। সেই মহিলা দীর্ঘ জীবন লাভের আশায় ওনার আত্মাকে বিক্রি করে দিলেন শয়তানের কাছে। বিনিময়ে শয়তান তাকে কথা দিল আগামী 1 সহস্রাব্দ অবধি মানুষ জ্ঞান বিজ্ঞানে যা যা উন্নতি করবে তার সব কিছু সে ওনার হাতে তুলে দেবে। এতে শয়তানেরও ফায়দা ছিল। সে মহিলার আবিষ্কার করা 4র্থ মাত্রাকে ভর করে ভবিষ্যৎকে কুক্ষিগত করতে চেয়েছিল। 4র্থ মাত্রা কি রুদ্রাক্ষবাবু? গতকাল রাতেও আপনি এর উল্লেখ করেছিলেন। আমরা ত্রিমাত্রিক জীব। আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে। কিন্তু ওই মহিলা কল্পনা করেছিলেন যদি আমাদের সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে তবে আমরা নির্দ্বিধায় অতীত, বর্তমান ও ভবিষ্যতে যাতায়াত করতে পারব। নিজের ভাগ্য নিজেই লিখতে পারব। তিনি এর নাম দিলেন 4র্থ মাত্রা। ওই যে কুণ্ডলিটা দেখছো, তাই 4র্থ মাত্রারই সূত্র। এর মাধ্যমেই সময়ের যে কোনো প্রান্তে যাওয়া সম্ভব। সবই তো হলো, কিন্তু তারপরেও মহিলাটি দেখলেন সময়ের স্রোতে তিনি নিজেকে প্রতিস্থাপন করতে পারছেন না। তাছাড়া ততদিনে সে শয়তানের সংস্পর্শে থাকতে থাকতে এক শক্তিশালী ডাইনিতে পরিণত হয়েছেন। তা সেই ডাইনি এক ফন্দি আঁটল। শুধু মানুষকে নিয়ন্ত্রণই নয়, 4র্থ মাত্রার কুণ্ডলিতে সে জীবন্ত মানুষের ইন্দ্রিয়ের শক্তিকেও জুড়তে আরম্ভ করল। কারণ এই পঞ্চ ইন্দ্রিয় আছে বলেই আমরা জগতের গন্ধ, বর্ণ, স্পর্শ ইত্যাদি সব কিছুকে অনুভব করতে পারি। এবং অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব সময়ই অপরিবর্তনশীল। কিন্তু তিনি বেছে বেছে শুধু মা ও তার সন্তানদের আক্রমণ করছিলেন কেন? তুমি নিজেই ভাবো, একজন মা ও তার সন্তানের মধ্যে যে অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে সেটা কি আর অন্য কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব? যেখানে নারীর টান রয়েছে সেখানে ইন্দ্রিয়ের জোরও তো সবচেয়ে বেশি হবে। কারণ মাকে আঘাত করলে সন্তানের কষ্ট বাড়বে, ইন্দ্রিয় আরও বেশি সজাগ ও ক্ষমতাবান হয়ে উঠবে।
আবার সন্তানকে আঘাত করলে মায়ের ক্ষেত্রেও তাই। অতএব এর চেয়ে ভালো মাধ্যম আর কি হতে পারে? কি নিষ্ঠুর চিন্তা ভাবনা! শুধু তাই নয়, এই নৃশংস কাজে শয়তান ওই ডাইনিকে সাহায্য করল। তার অনেক রূপের মধ্যে একটি রূপ হলো অমেরুদণ্ডী চোষক জীব, যে মানুষের চিন্তাধারা খেয়ে বেঁচে থাকে। সেই জীবই কি গতকাল রাতে আমাদের মাথায় চড়ে বসেছিল? হ্যাঁ, তাই ভবেশ মশাল নিভিয়ে দিতেই আমিও নন্দকিশোর অন্ধকারের সুযোগ নিয়ে তোমাদের সাথে চতুর্থ মাত্রায় পৌঁছানোর জন্য রাহবাবুর স্ত্রী ও পুত্রকে সরিয়ে তাদের জায়গায় বসে পড়ি। ডাইনির মুখোমুখি হওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আমার কাছে ছিল না। আপনাদের দুজনের সাহস আছে বটে, এভাবে আজকাল আর কাউকে নিজের প্রাণ সংশয় করে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে বড় একটা দেখি না। কিন্তু ওই ডাইনি চতুর্থ মাত্রায় বসে এত কিছু করার সুযোগ পেল কিভাবে? শয়তানের সহায়তায় অর্ধমৃত অর্ধজীবিত ওই ডাইনি প্রথমে সাধারণ কিছু মানুষকে নিয়ন্ত্রণ করে ঊনবিংশ শতকে হানা দিল। কিন্তু আমার গুরুদেব আদিনাথ শাস্ত্রীর কাছে লড়াইতে হেরে সে পিছপা হয়। বুঝতে পারে নিজেকে লুকিয়ে রাখার একটাই উপায় রয়েছে, আর তা হলো নিজের বংশের জীবিত কাউকে চতুর্থ মাত্রা থেকে নিয়ন্ত্রণ করা। বিশেষত যে শতাব্দীতে আদিনাথ শাস্ত্রী বেঁচে নেই। আর সেই উপযুক্ত সময় কালকে খুঁজতে খুঁজতে যখন তিনি বিংশ শতকে নজর দিলেন, খোঁজ পেলেন প্রশান্ত ছেত্রী। বলেন কি, প্রশান্ত ছেত্রী ওই ডাইনির বংশধর? হ্যাঁ, প্রশান্ত ওরই বংশধর। একই রক্ত বইছে দুজনের শরীরে। প্রশান্তের খোঁজ পেতেই ডাইনি শুরু করলো তার এই নৃশংস হত্যালীলা। প্রশান্তকে দিয়ে প্রথমেই ওর পিস্তুত ভাই ভবেশকে ডাইনি বশ করল। ভবেশ কার্শিয়াংয়ের প্রভাবশালী ব্যক্তি, সহজেই অপহরণ, খুন এসব ধামাচাপা দেওয়া যাবে। এখানকার পাহাড়ে এক বিশেষ ধরনের অর্কিডের শিকড় পাওয়া যায়, যা দিয়ে সহজেই মানুষের স্নায়ুকে নিয়ন্ত্রণ করা যায়। আর প্রশান্ত জঙ্গল, অর্কিড এসবকে খুব ভালোভাবেই চিনত। এভাবেই কি বসন্ত এবং বাকি ফরেস্ট গার্ডগুলো সহ সবাইকে নিয়ন্ত্রণ করছিল প্রশান্তবাবু? একদম ঠিক, কারণ বসন্ত তোমাদের অপরাধী খোঁজার কাজে সাহায্য করেছিল এবং এতগুলো কঙ্কালকে একসাথে দেখে ফেলা ফরেস্ট গার্ডদের মুখ বন্ধ করাটাও জরুরি ছিল। শুধু তাই নয়, রাহাবাবুকেও নিয়ন্ত্রণ করে সব ঘটনা ওনার ঘাড়েই চাপানোর ধান্দায় ছিল প্রশান্ত। তবে বেশি দিন ওনাকে বশ করতে পারেনি প্রশান্ত। নন্দকে দিয়ে আমি রাহাবাবুর অজান্তে ওনার রাতের খাবারে ত্রিনয়নী গাছের ছাল মিশিয়ে স্নায়ু স্বাভাবিকতা ফিরিয়ে আনি, আর সেটা বুঝতে পেরেই ওনার স্ত্রী ও পুত্রকে অপহরণ করে ভবেশ। আসলে ডাইনির ইচ্ছে ছিল প্রশান্তর মাধ্যমে এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সীমা পরিসীমা কার্শিয়াং থেকে সমগ্র দার্জিলিং, তারপর পশ্চিমবঙ্গ, ভারত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এতে ফলাফল কি হতো সহজেই আন্দাজ করতে পারছ। কি ভয়ঙ্কর! কিন্তু সুনীল বসুমাতা আপনাদের দোষী বলে চিহ্নিত করলো কেন? আমি করিয়েছি। বসুমাতা লকআপে আমার সামনে আসতেই ওর মাথার ভাবনাটা স্থানান্তর করে দিই, যাতে ওর মনে হয় যে আমিও নন্দই ওর স্ত্রী পুত্রকে অপহরণ করেছি। এর ফলে প্রশান্ত ভবেশ নিশ্চিত হয়ে যায় যে ওরা পুলিশের নজরের বাইরে এবং বিনা বাধায় কাজ সারতে পারে, আর ঠিক তখনই আমরা ওদের ওপর আক্রমণ করব। বাস্তবে হলেও তাই। আর ওই কঙ্কালগুলো সত্যি, ওগুলো কি এতদিনের পুরনো কঙ্কাল? হ্যাঁ, মানুষগুলো এই সময়ের হলেও আমাদের জগৎ পেরিয়ে চতুর্থ মাত্রায় যাতায়াতের ফলে ওদের কাঠামোয় সময়ে জং ধরেছে। এছাড়া ওই কঙ্কালগুলোকে তুমি আমাদের চীনা জগৎ ও চতুর্থ মাত্রার মধ্যে যোগাযোগের মাধ্যমও ভাবতে পারো। প্রশান্ত সুযোগ বুঝে কুণ্ডলী জাগ্রত করে অপহৃত মানুষদের এখান থেকে চতুর্থ মাত্রায় পাঠাতো, আর সেই মানুষগুলোর আত্মা, সত্তা ও ইন্দ্রিয়কে নিজের বশে করে নিয়ে তাদের কঙ্কালে পরিণত করতই ডাইনি। কাল যেমন আমাদের কঙ্কালে পরিণত করার চেষ্টা চলছিল, ঠিক সেভাবেই। কারণ এই নশ্বর দেহের তার কোনো প্রয়োজন নেই, তার শুধু প্রয়োজন আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, সত্তা ইত্যাদিকে। তার মানে গতকাল আমাদের কঙ্কালে পরিণত করার চেষ্টা করছিল প্রশান্ত আর ওই ডাইনি। কথাটা ভাবতেই আমার গা শিউরে উঠল। রুদ্রাক্ষবাবু বলে চললেন, এভাবেই ধীরে ধীরে এই জগতের বুকে নিজের চতুর্থ মাত্রার জগৎকে প্রতিস্থাপন করার লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছিল। কিন্তু ডাইনির এই সুচারু পরিকল্পনায় গণ্ডগোল করল ভবেশ। সে তো আর এত কিছু জানত না।
ভাইয়ের নিয়ন্ত্রণে থাকার দরুন ভাই যা বলতো সে তাই শুনত। তাই প্রশান্ত যখন নির্দেশ দিল চতুর্থ মাত্রায় পাঠানোর জন্য তার আবার এক মা ও সন্তানকে লাগবে, তখন ভবেশ ভাইয়ের কথা মতো এমন দুজন মানুষকে তার পোষা গুন্ডাদের দিয়ে অপহরণ করালো, যারা আমার বহুদিনের চেনা এক ব্যক্তির স্ত্রী ও কন্যা। আর ওই কন্যার গলায় ঝুলছে আমার দেওয়া আশীর্বাদী রুদ্রাক্ষ। ও, তাই আপনি এখানে এসেছিলেন ওদের সন্ধান করতে? হ্যাঁ। কিন্তু কঙ্কালগুলোকে ওভাবে জঙ্গলের মাঝখানে রাখলো কে? নন্দকিশোর। বলেন কি? আমরা তখন ডাউহিলে পাশের গ্রামে আমার চেনা ব্যক্তির বাড়িতে গিয়ে উঠেছি। আর ভবেশের লোকের হাত থেকে ওই অপহৃত মা মেয়েকে উদ্ধার করতে গিয়ে সবটা আমার নজরে এলো। তাছাড়া আগের দিন সকালেই দেখেছি প্রশান্ত তার গার্ডদের নিয়ে জঙ্গলে টহল দিচ্ছে। ওর মুখ চোখ দেখা মাত্রই বুঝতে পারি একে শয়তান ভর করেছে। সঙ্গে সঙ্গে নন্দকে বলি প্রশান্তকে অনুসরণ করতে, এবং সে এসে আমাকে খবর দেয় প্রশান্তের ভাড়ার ঘরে 10টি কঙ্কাল পাওয়া গেছে। বুঝলাম সবার মাঝে না নিয়ে এলে এই মহা ধুরন্ধর ডাইনিকে শাস্তা করা যাবে না। তাই নন্দকে বললাম কঙ্কালগুলোকে ভোরবেলায় চুরি করে এনে প্রশান্তর গার্ডদের নজরে ফেলার ব্যবস্থা করতে হবে। তারপর কি হয়েছিল সেসব তুমি জানো। কিন্তু প্রশান্ত ছেত্রী ও তার ভাই ভবেশের কি হলো? ওরা কি মারা গিয়েছে? আত্মা নিয়ে কারবার কি শুধু শয়তান বা তার সাগরে দুই ডাইনি করতে পারে নাকি? আমারও তো কিছু ক্ষমতা আছে নাকি? ডাইনিকে হত্যা করার পর শয়তানের সঙ্গে সন্ধি করে আমি এই মা হারা ছেলেটিকে চতুর্থ মাত্রা থেকে আমাদের জগতে নিয়ে এসেছি। বিনিময় শয়তান প্রশান্ত ও ভবেশের আত্মাকে তার দখলে নিয়ে গেছে। ওদের সত্তার প্রায় সবটাই এই 1 বছরে শয়তানের কুক্ষিগত হয়ে গিয়েছিল। আমি চাইলেও তাই আর ওদের বাঁচাতে পারিনি। কঙ্কালে পরিণত হওয়া মানুষগুলোকেও বাঁচানো যায়নি। আমার এই আফসোস আজীবন থেকে যাবে। এভাবে বলবেন না রুদ্রাক্ষবাবু। আপনি যে সবার চোখের আড়ালে থেকে কিভাবে গোটা পৃথিবীকে বিপদের মুখ থেকে বাঁচালেন, সেই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ রুদ্রাক্ষবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি ও নন্দকিশোর না থাকলে কি যে হতো ভাবতেই শিউরে উঠছি। ঋণ শোধের একটা উপায় আছে রবীন্দ্রনাথ। সত্যি? কি উপায় বলুন আমায়। যদি আমার মতো নগণ্য মানুষের সামর্থ্যে কুলোয়, আমি অবশ্যই আপনার কথা রাখতে চেষ্টা করব। তাহলেই ছেলেটিকে তুমি মানুষের মতো করে মানুষ করে তোলো। ওর আগের জন্মের কথা কিছুই মনে নেই। তুমি আজ থেকে ওর অভিভাবক। রাখবে তো আমার কথা? অবশ্যই রাখব। রুদ্রাক্ষবাবুর পা ছুঁয়ে প্রণাম করলাম। ডক্টর দস্তিদার 3 সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিয়েছিলেন। ওনার রিপোর্ট অনুসারে সত্যি সত্যি কঙ্কালগুলোর বয়স 200 বছরেরও ঊর্ধ্বে। অতদিনের পুরনো কঙ্কালদের নিয়ে কি আর কেস সাজানো সম্ভব? তাই সব ধামাচাপা পড়ে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। ছেলেটিকে দার্জিলিংয়ের কনভেন্টে ভর্তি করে দিয়েছিলাম। সেই ছেলেই আজ আপনাদের সামনে বসে আছে, তন্ময়। গল্প বলা শেষ করে থামলেন ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দাস। সবাই অবাক মুখে এতক্ষণ ধরে ওনার কথা শুনছিলেন। ডিএসপি অনির্বাণ রক্ষিত বললেন, চতুর্থ মাত্রা থেকে জীবন্ত অবস্থায় ফিরেছিলেন বলেই কি মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারেন তন্ময়বাবু? হয়তোবা। অন্তত আমার আর এছাড়া অন্য কোনো কারণ জানা নেই। যে ট্রমা গিয়েছে তন্ময়ের ওপর দিয়ে একমাত্র তা ভগবানই জানেন। তাহলে কি তন্ময়বাবু এই শতকের মানুষ নন? কারণ সেদিন কুণ্ডলিতে তন্ময়বাবু তো আপনার সাথে ছিল না। ওনাকে আপনি সরাসরি চতুর্থ মাত্রার জগতে দেখতে পান। আমার মনেও কিন্তু ওই একই প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে রবিদা। কি জানি ওই ডাইনি কোন শতক থেকে তোমাকে ও তোমার মাকে তুলে এনেছিল কে জানে। হয়তো তুমি আসলে এখন 500 বছর বয়স্ক যুবক। রুদ্রাক্ষবাবুর ভাষায়, মহাদেবের কৃপায় এই জগতে সব সম্ভব রবীন্দ্রনাথ, সব সম্ভব। এতক্ষণ শুনলেন তন্ময় দেবের লেখা চতুর্থ মাত্রা। গল্পকার তন্ময় দেবের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।